আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস চ্যাম্পিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব মানসিক দক্ষতার 5 নাম্বার লেকচার নিয়ে। এই টোটাল লেকচারে আমরা কিন্তু দিক নির্ণায়ক বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করব এবং এখান থেকে বিসিএস মানে প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষাতে বিগত সময়ে কি কি টাইপের প্রশ্ন এসেছে সেইগুলো কিন্তু আমরা সলভ করব এবং আমরা এই রিলেটেড আদার্স আরো অনেক প্রশ্ন সলভ করব। শুধু আমরা এটুকুই বলতে পারি, এই লেকচারটি যদি আপনি করেন তাহলে অনেক বেশি উপকৃত হবেন এবং শিওর যে কোনো পরীক্ষাতে, বিশেষ করে বিসিএস এর প্রিলি এবং রিটেন মিলে 2 থেকে 3 মার্কসের প্রশ্ন কমন পাবেন। তো যারা একটু কাইন্ডলি লাইভে জয়েন করলেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাউন্ড ক্লিয়ার আসছে কিনা এবং বোর্ড ক্লিয়ারলি দেখা যায় কিনা। যদি সাউন্ড ক্লিয়ার থাকে এবং বোর্ড ক্লিয়ারলি দেখা যায় তাহলে কিন্তু আমরা 1 থেকে 2 মিনিটের ভিতরেই লেকচারটি শুরু করে দেব। ওকে, এবং আপনারা যত বেশি ইন্সপায়ার করবেন তত কিন্তু বেশি ফ্রি ক্লাস নেওয়া হবে। আপনার মানসিক দক্ষতার আমরা টোটাল লেকচারটি, যতগুলা লেকচার লাগবে, মানসিক দক্ষতা যে 65 মার্ক, এটি একেবারেই কমপ্লিটলি ফ্রি সার্ভিস পাবেন আপনারা বিসিএস চ্যাম্পিয়ন পেজের পক্ষ থেকে। শুধু বিনিময়ে আপনাদের ভালোবাসা, দোয়া, আন্তরিকতা এবং সাপোর্ট এটি দিলেই চলবে। তো অবশ্যই আপনারা একটু জানাবেন যে আপনারা কে কোন জায়গা থেকে লেকচারটি দেখছেন এবং কে কোন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। তাহলে আপনারা নিয়মিত কমেন্ট করলে একটা সময় আমি আপনাদেরকে চিনে ফেলতে পারবো। ফলে তখন বিভিন্ন সাজেশন, বিভিন্ন নোট, বই, খাতা যদি কেউ চায় তাদেরকে কিন্তু চেনা মানুষকে ইজিলি দিতে একটি আগ্রহ থাকে। প্রিয় ভাই এবং বোনেরা, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে যে লেকচার, সেই লেকচারে মূলত আমরা আলোচনা করব কি নিয়ে বলুন? দিক নিয়ে। দিক নিয়ে আলোচনা করব, দিক নিয়ে আলোচনা করব। তো এই যে দিক আমরা দেখতে পাচ্ছি, দিক যে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন, মানে নর্মালি শোনেন, আমরা আবার অনেকে মনে করি কি যে এই আমার বাসাতে পশ্চিম দিকে, এই দিকে, তাহলে এই দিকে এরকম হচ্ছে কেন? আপনার বাসার পশ্চিম দিক কোন দিকে, আপনি যেখানে থাকেন সেটির পশ্চিম দিক কোন দিকে, সেটির পূর্ব দিক কোন দিকে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। এখানে শুধু আপনাকে মনে রাখতে হবে যে এই যে আমি এখন যে সিস্টেমে দেখাবো, এই সিস্টেমে অলওয়েজ দিকটা থাকবে। অর্থাৎ পরীক্ষার সময় অনেকে বলে স্যার আমি এখন, মানে স্যারকে জানাই দেয় যে রুমে পরীক্ষা দেয়, স্যার এইদিকে পশ্চিম দিক কোন দিকে, ওই দিকে দিলে কিন্তু মিলবে না। এখন আমি যে কৌশলে দেখাবো সব সময় দিকটা এই কৌশলে নির্ণয় করতে হবে। যেমন এখানে আমরা সর্বপ্রথম যে ব্যাপারটি দেখাবো সেটি একটু দেখুন। এই যে মনে করুন যে নর্মালি এরকম একটি জিনিস দেখবো এবং এই যে এরকম জিনিস দেখবো, তাহলে মূল দিক কিন্তু 4টা। কয়টা? একেবারে যদি আমরা একটু দেখি যে প্রধান যে দিক আছে, এই দিক কিন্তু 4টা। সবসময় মনে রাখবেন, সবসময় মনে রাখবেন উপরে হবে উত্তর। উপরে কি? উত্তর। তাহলে দেখুন উত্তর উপরে, আর দক্ষিণ হবে সর্বদাই কি? নিচে। তো তাহলে একটু আমি যে ব্যাপারটি দেখাবো সেটি হচ্ছে, একটু লিখে দিই। দেখুন আপনি এই কাজটি জাস্ট করবেন যে এই যে উপরে উত্তর দিক, উপরে কি দিক? উত্তর দিক। তাহলে আমি কিভাবে মনে রাখি জানেন? উত্তর উপরে, উত্তর উপরে। তাহলে উত্তরের নিচে যে দক্ষিণ দিক থাকে এটি নিয়ে আমাদের কারোরই কিন্তু কোনো সন্দেহ নেই। তাহলে দেখুন উত্তর উপরে, দক্ষিণ নিচে, দক্ষিণ দিক সর্বদা নিচে, সর্বদা নিচে। ওকে, আরেকটা জিনিস মনে রাখবেন, উত্তরের যে ডান দিক, অর্থাৎ দেখুন আমি আপনি যে ডান হাত, এটা চেনা কোনো ব্যাপারই নয়, কারণ আপনার যে হাতে কলম থাকে সেটি কিন্তু নর্মালি ডান হাত। তার মানে দেখেন এই যে উত্তরের ডান দিকে সর্বদা কিন্তু হবে পূর্ব দিক। সর্বদা কি দিক হবে? পূর্ব দিক। আর আমরা জানি যে পূর্ব যে অপোজিট সেটি কিন্তু হবে পশ্চিম দিক। কি দিক? পশ্চিম দিক। তাহলে আশা করি আপনারা এইভাবে দেখবেন যে আপনি কোন রুমে পরীক্ষা দিচ্ছেন, আপনার বাসা কোন দিকে, এটা কোনো ব্যাপার নয়, সর্বদা উত্তর উপরে, উত্তর উপরে, নিচে দক্ষিণ। আর আপনি যেদিকে উত্তর আঁকাবেন
তার ডান দিকে, অর্থাৎ এই যে আপনি যে হাত দিয়ে কলম ধরে রাখবেন, আপনি যেহেতু এইভাবে আঁকিয়েছেন, তাহলে আপনি দেখবেন এই যে আপনার ডান হাত এইদিকে, এইদিকে মানে পূর্ব দিক, এইদিকে মানে কি পশ্চিম দিক। এই চারটি হচ্ছে মেজর দিক। এখন প্রশ্ন হচ্ছে, যদি এখানে কেউ থাকে তাহলে সেটি কোন দিক বলবেন, সেই ব্যাপারটি কিন্তু আপনাকে একটু জানাইতে হবে। যদি এখানে কোনো একটি মানুষ থাকে তাহলে সেটি সে কোন দিকে আছে। মনে করেন যে এই সোজাসুজি একটা মানুষ আছে, কোন দিকে আছে, তাহলে দেখলেন যে এক্স্যাক্টলি এখানে যদি কেউ থাকে তাহলে সে না উত্তরে আছে না পশ্চিমে আছে। তাহলে এরকম আরো চারটি দিক আছে, সেই দিকগুলো আমরা এইভাবে নির্ণয় করব। এই যে এই কোনা কোনা একটা দিক, আর এই যে ডায়াগোনালি আমরা এখানে যেটা পাবো এই কোনা বরাবর আরেকটি দিক। তাহলে দেখুন এই দিকটা আমরা একটু ইংরেজিতে লিখবো সংক্ষেপে লেখার জন্য। যেহেতু উত্তর দিককে আমরা জানি নর্থ বলে, এবং পূর্ব দিককে কিন্তু ইস্ট বলে, দক্ষিণ দিককে কিন্তু সাউথ বলে, এবং পশ্চিম দিককে কিন্তু ওয়েস্ট বলে, তাই না? তাহলে এই জায়গায় যে আছে সে দেখুন উত্তর দিকেও আছে আবার পশ্চিম দিকেও আছে। এখানে যে আছে সে উত্তর দিকেও আছে এবং পশ্চিম দিকেও আছে। তো এই জন্য এই দিকটির বাংলা নাম হচ্ছে উত্তর পশ্চিম, আর ইংরেজি নাম হচ্ছে দেখুন নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। এবং তাহলে এই দিকটা কি হবে, এই দিকটা যেহেতু সে নিচে আছে সেই হিসাবে সেটি কিন্তু সাউথ, এবং এই দিকটা যেহেতু পূর্ব দিকে পড়ে তাহলে এই দিকটাকে কিন্তু আপনাকে বলে সাউথ ইস্ট। কি বলে, যেমন আমরা সাউথ ইস্ট এশিয়ান নেশন, যে আসিয়ান যেটি আছে তাই না, সেটা কিন্তু দেখিয়েছি। তাহলে এইখানে আমরা দেখলাম এই কোনাকুনি যেটি হবে সেটি যেহেতু নিচে থাকার কারণে দক্ষিণ এবং এই দিকে থাকার কারণে পূর্ব। অন দা আদার হ্যান্ড এই দিকটা কি হবে, তাহলে যেহেতু এটা উপরের দিকে আছে তাহলে এটা নর্থ হবে, এবং যেহেতু পূর্ব দিকে সাথে আছে তাহলে এটা কিন্তু নর্থ ইস্ট। তাহলে একটু আমাকে কমেন্ট করে জানান তো, এই যে দিক আমি এখানে একটা দাগ দিলাম, এইটা কোন দিক হবে, একটু দ্রুত আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাই দিন, যে একটু দ্রুত কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিন এই যে দিক, এই দিকটা কোন দিক হবে। যদি এটা সাউথ ইস্ট হয়, যদি এই কোনাকুনি যে আছে সেটা যদি নর্থ ইস্ট হয়, যদি এই কোনাকুনি সেটা যদি নর্থ ওয়েস্ট হয়, তাহলে এটি কি হবে, এটা একটু আপনি অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে কি জানাবেন। ওকে, একটু দ্রুত দ্রুত আমাকে একটু কমেন্ট করে জানান। তাহলে আশা করি আপনারা ক্লিয়ার যে ভাই একদম শিওর, যেহেতু এটা নিচে আছে, এটা হচ্ছে আমার মেইন পয়েন্ট। এটা যেহেতু নিচে আছে, নিচে থাকা মানে কিন্তু সেটা সাউথ, নিচে থাকা মানে কি সাউথ। আর এই দিকটা যেহেতু পশ্চিম দিক, তাহলে এই দিকটির নাম হচ্ছে সাউথ ওয়েস্ট। হ্যাঁ, এই যে মাহফুজা আপু, মারজানা বেগম, আব্দুল গফুর ভাই সকলেই বলতেছে এই দিকটা হবে সাউথ ওয়েস্ট দিক। তাহলে আশা করি এই চারটি দিক আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে। এই চারটি দিক আশা করি মোটামুটি ক্লিয়ার হয়েছে ভাই, কোনো ব্যাপার না। উপরে উত্তর, নিচে দক্ষিণ, আর আপনি যে হাত দিয়ে লিখবেন উত্তরের ডানে সর্বোচ্চ থেকে পূর্ব, আর পূর্বর অপোজিটে পশ্চিম। আর এই কোনাকুনি দেখবো যে আমি শুরুতে কোনটা দেবো, এই মূল দিকের নামটা দেবো। শুরুতে উত্তরটা লিখবো দেখুন নর্থ, আর এই দিকে বলে নর্থ ইস্ট, এই নিচে মানে প্রাধান্য পাবে দক্ষিণ, তাহলে এটা দক্ষিণ, এবং এই দিক মানে দক্ষিণ পূর্ব, তাই না? এভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো আশা করি এই ব্যাপারটি আপনাদের ক্লিয়ার। নাজমুল ভাইয়া বলতেছে ওয়েস্ট সাউথ, এই সমস্ত ক্ষেত্রে নর্থ এবং আপনার যে সাউথ এটাকে আগে লিখতে হবে, পূর্ব পশ্চিমের থেকে নর্থ এবং সাউথ একে প্রাধান্য বেশি দিতে হবে। ফলে এইটাকে ওয়েস্ট সাউথ না বলে এটা সাউথ ওয়েস্ট। দেখবেন যে ইউনিভার্সিটিও কিন্তু আছে ইস্ট ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, এরকম অনেক ইউনিভার্সিটি আছে। ওকে, তাহলে আশা করি আপনারা এটা ক্লিয়ার। যেহেতু মানে আপনি শুরুতে লিখবেন সবসময় উত্তর বা দক্ষিণকে আগে লিখবেন। দেখুন খেয়াল করলে এখানে কিন্তু নর্থ আগে, এখানে নর্থ আগে, খেয়াল করলে এখানে সাউথ আগে, এখানে সাউথ আগে, অর্থাৎ প্রথমটা হয় নর্থ, উপরে হলে নর্থ আর নিচে হলে সাউথ, এরপরে ইস্ট বা ওয়েস্ট সেটি দেবেন। আশা করি এইটুকু ক্লিয়ার। যেহেতু এইগুলো খুবই ইজি ছিল, আমরা এখন এইটুকু মুছে দিয়ে আমাদের মূল বিসিএস পরীক্ষাতে যে ব্যাপারটি আসবেও আছে, তার আগে একটু আমরা শ্যাডো নিয়ে আলোচনা করব। শ্যাডো নিয়ে কিন্তু আলোচনা করব, অর্থাৎ ছায়া পড়ে কোন দিকে সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। ছায়ার তিনটি ব্যাপার নিয়ে একটু আমরা আলোচনা করব। সর্বপ্রথম দেখুন যে ছায়া, ছায়া জিনিসটা কি? ছায়া আর কিছুই নয়। ছায়া মনে করুন যে দেখুন খুব ভালো করে, এই যে আমি এখন ক্যামেরা বরাবর তাকিয়ে আছি, তাহলে ক্যামেরার যে ফোকাস সেটি কিন্তু আমার বরাবর পড়তেছে। ঠিক আমার পিছনে বোর্ডে যে অংশ আছে এটিকে আপনি দেখতে পারেন, পারেন না। ফলে ছায়া কখন পড়ে, মনে করুন যে এই দিক থেকে সূর্য আসতেছে,
এইদিকে লাইট মারতেছে, তাহলে এই যে লাইটটা আমার বডিকে আটকাই দিল, তাহলে আমার বডির পিছনের যে অংশটি আছে সেই অংশে কি লাইট পড়বে? লাইট না পড়লেই আমরা জানি যে আমরা অন্ধকারের সমুদ্রে নিমজ্জিত। অর্থাৎ যখন আলো আসে তখন আমরা দেখতে পাই, আলো বন্ধ করে দিলে সবকিছু অন্ধকার হয়ে যায়, ফলে আমরা অন্ধকারের সমুদ্রে আছি। ঠিক যখন এইভাবে সূর্য আমার দিকে লাইটটি পড়তেছে বা সূর্য আলো যখন আমার বডি বরাবর পড়তেছে, তাহলে আমার এই বডিটা কিন্তু পিছনের দিকে আলো যেতে বাধা দিচ্ছে, ঠিক আমার বডি শেপ অনুযায়ী কিন্তু বাধা দিচ্ছে, ফলে দেখবেন যে পিছের দিকে আমার একটা ছায়া তৈরি হয়েছে। অর্থাৎ এই আলোটার অভাবে ওখানে কালো হয়ে আছে, এই জিনিসটাকে ছায়া বলে। এখন খুবই কমন সেন্স যে ছায়া কোন দিকে হবে। এখন মনে করেন যে পূর্ব দিক বরাবর এভাবে সূর্য উঠতেছে, পূর্ব দিক বরাবর, তাহলে পূর্ব দিক বরাবর যখন সূর্য ওঠে, তাহলে এই সূর্যটা আপনার নাক বরাবর পুরো বডিটা আসবে, তাহলে আপনার ছায়া অবশ্যই পিছনে তৈরি হবে। কোথায় তৈরি হবে? পিছনে তৈরি হবে। কেন পিছনে তৈরি হবে? কারণ যেহেতু আপনি এই দিক বরাবর লাইটটা আসতেছে, আপনার পিছনটা আলো পাইতেছে না, আপনি এই সাইডও পাইতেছে, এই সাইডও পাইতেছে, এখানে আলো পাওয়া নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। শুধুমাত্র আপনি চিন্তা করতে হবে যদি এই বরাবর যদি লাইটটা আসে, তাহলে আমার কোন সাইডে লাইট লাগবে না, সেইখানে কিন্তু আপনার ছায়া পড়বে। তাহলে এখানে কিন্তু সর্বদাই মনে রাখতে হবে যে কিছু ব্যাপার, যেমন পরীক্ষাতে স্যাররা বলবে যে সকাল বেলায় দুই বন্ধু দেখা করতে গেল, তাহলে দেখুন যখন সকাল বেলায়, তখন কিন্তু আপনাকে অটোমেটিক ধরে নিতে হবে সকাল বেলা মানে বাংলাদেশের যে পার্সপেক্টিভ বা পৃথিবীর নর্মাল যে পার্সপেক্টিভ, তখন সূর্য পূর্ব দিকে থাকে। সূর্য কোন দিকে থাকে? পূর্ব দিকে থাকে। তাহলে আমি কিছুক্ষণ আগে যে দিকগুলো লিখেছিলাম সেইটা দেখুন, তাহলে এটি কিন্তু মনে করছে পূর্ব দিক, এবং এখান থেকে মনে করুন যে সেই যে সূর্য মামা এখান থেকে মনে করছে আলো দিচ্ছে। এখন যদি আপনি এই পূর্ব দিক বরাবর হাঁটা শুরু করেন, অর্থাৎ এটা মনে করেন পূর্ব দিক, আমি এইভাবে এইভাবে হাঁটতেছি, এইভাবে এইভাবে হাঁটতেছি, তাহলে এই পূর্ব দিক থেকে যদি আলো পড়ে, তাহলে আমার পিছনের দিকে অর্থাৎ এই যে পশ্চিম দিকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমার ছায়া পড়বে। অর্থাৎ যদি সকাল বেলায় আমি এইভাবে পূর্ব দিক বরাবর হাঁটি, যেহেতু পূর্ব দিক থেকে সূর্যের রশ্মিটা আমার বডিতে পড়তেছে, আমার বডিটা পিছনের দিকে আসলে কি করতেছে, ওই লাইটটিকে বন্ধ করে দিচ্ছে এবং সেখানে ছায়া তৈরি হচ্ছে। অর্থাৎ এটুকু আপনাকে মনে রাখতে হবে, যদি আপনি পূর্ব দিক বরাবর যদি হাঁটেন, তাহলে তাহলে আপনার ছায়া সকাল বেলায় পড়বে পশ্চিম দিকে। এখন আপনাদের কাছে আমার যেটি প্রশ্ন সেটি হচ্ছে, সন্ধ্যা বেলায়, সন্ধ্যা বেলায় যদি আপনি পশ্চিম দিক বরাবর হাঁটেন, তাহলে আপনার ছায়া পড়বে কোন দিকে? প্লিজ একটু দ্রুত কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিতে হবে, কারণ আপনারা কোঅপারেট না করলে লেকচারটি আপনাদের বোধগম্য হচ্ছে কিনা সেটি আমার জন্য বোঝা অত্যন্ত কঠিন হয়ে যায়। প্রিয় ভাই এবং বোনেরা, কাইন্ডলি দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন। এখন প্রশ্নে বলতেছে আপনি সন্ধ্যা বেলায় পশ্চিম দিক বরাবর কোন দিকে যাচ্ছেন, তাহলে আপনার ছায়াটা কোন দিকে পড়বে, এটাই একটু আপনাকে জানাইতে হবে। হ্যাঁ, এই যে লাভলি আক্তার আপু, আর যারা কিন্তু উত্তর পারবে তাদেরকে কিন্তু গুরু মানা হয়। পরে লাভলি আক্তার আপু কিন্তু আপনার গুরু, এবং আব্দুল গফুর ভাই কিন্তু গুরু, মারজানা বেগম আপু কিন্তু গুরু, এবং মাহমুদ হাসান ভাইয়া গুরু। গুড। কারণ যখন পশ্চিম মানে সন্ধ্যাবেলা মানে কি আমরা জানি যে সূর্য পূর্ব দিকে উঠলেও এই সূর্য কিন্তু পশ্চিম দিকে অস্ত যায়, তখন কিন্তু এরকম, তাহলে তখন আপনি এই যে এইদিকে যাচ্ছেন তার দিকে কিন্তু এভাবে লাইট পড়বে, ওই লাইটটা কিন্তু এই জায়গাটা পাবে না, ফলে তখন কিন্তু শ্যাডো এই দিকে তৈরি হবে। এইটা তো আপনারা মোটামুটি ক্লিয়ার। এখন একটু জাস্ট কমন সেন্স একটু ইউজ করে আমাকে প্লিজ জানান যে দুপুর 12টা যখন বাজে তখন আপনার ছায়া কোন দিকে পড়বে। এখন আমার যেটি প্রশ্ন যে দুপুর 12টার সময় আপনার ছায়া কোন দিকে পড়বে, তাহলে আমি একটু লিখে দিচ্ছি। এখন আমার যেটি প্রশ্ন সেটা হচ্ছে দুপুর 12টায়, 12টায় ছায়া কোন দিকে পড়ে। হ্যাঁ, ছায়া অর্থাৎ আপনার যে ছায়া আছে সেই ছায়া কোন দিকে পড়বে, সেই ছায়া কোন দিকে পড়বে, এটি কিন্তু আমার আরেকটি প্রশ্ন। এরপরেই কিন্তু আমরা মূল আলোচনায় চলে যাব। দেখি এটা কে কে পারে যে দুপুর যখন 12টা বাজে ঠিক তখন আপনার ছায়া কোন দিকে পড়বে, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। লিটন সরকার ভাই বলতে প্রশ্নটা বুঝতে পারে না। আমি বলতেছি দুপুর বেলা আপনি দাঁড়ায় আছেন, একদম মনে করেন যে মাঠে দাঁড়ায় আছেন, তাহলে আপনার ছায়া কোন দিকে পড়বে, এটি কিন্তু আমাকে জানতে হবে। আহ রফিকুল ইসলাম ওজিল ভাই বলতেছে নিচের দিকে, আহ মারজানা বেগম আপু বলছে সমান, এবং আব্দুল গফুর ভাই বলতেছে দক্ষিণে পড়বে। বলে শীতকাল হলে ডান দিকে পড়বে। শাহিন সর্দার ভাই, সহজ কথা হচ্ছে দুপুর 12টায় আপনার কোনো ছায়াই তৈরি হবে না।
কেন ছায়া তৈরি হবে না? কারণ যখন সূর্যটা দুপুর 12টা কিন্তু একদম মাথার উপর বরাবর থাকে, এই যে আমার মাথা আছে না, এই মাথার উপর বরাবর যদি পড়ে, তাহলে দেখুন আমার চারিপাশ থেকেই কিন্তু আলোটা, মনে করেন আমি শাওয়ার নিচ্ছি, এইভাবে কল্পনা করুন যে শাওয়ারের মতো কিন্তু উপর থেকে বৃষ্টিটা বা আলোটা আমার নিচে পড়তেছে। তাহলে এখানে কিন্তু কোনো শ্যাডো তৈরি হবে না, কারণ আলো এই দিকে যে নিচে আলোকিত করছে, আমার পিছনের দিকে যে আলোকিত করছে, ফলে এখানে আপনি মাটির দিকে তাকালে কোনো ছায়া দেখতে পারবেন না। অর্থাৎ দুপুর 12টার সময় যেহেতু সূর্য খাড়া ভাবে কিরণ দিচ্ছে এবং আপনার একদম প্রত্যেকটা জিনিস বরাবর কিন্তু আলো চলে যাইতেছে, আপনার পা ফাঁক সকল জায়গায় আলো এবার সোজা হয়ে পড়তেছে, এর ফলে দুপুর 12টায় কোনো ছায়া তৈরি হবে না। এটি কিন্তু রাইট উত্তর। যেমন সুজন কুমার বলতেছে ছায়া থাকবে না স্যার। তো এই যে একটি ব্যাপার, হ্যাঁ, জলি দাস দিদি এবং আসমা রিঙ্কি আপু সঠিক উত্তর করেছেন যে দুপুর 12টার সময় কোন দিকে ছায়া পড়বে, এখানে ছায়াই থাকবে না, তো সেই ক্ষেত্রে ছায়া পড়ার কোনো প্রশ্নই আসে না। অর্থাৎ এখানে ছায়া পড়ে না। কেন? কারণ সূর্য যেহেতু খাড়া ভাবে কিরণ দিচ্ছে, সেই ক্ষেত্রে এখানে ছায়া পড়ার মানে কোনো প্রশ্ন নেই। তো এখন তাহলে আমরা মোটামুটি বেসিকটা আলোচনা করে নিলাম যে উপরে মানে কি উত্তর, নিচে দক্ষিণ, উত্তরে ডানে পূর্ব, তার অপোজিট কি পশ্চিম, আর কোনাকুনি গুলো তো আমরা অলরেডি জেনে ফেলেছি। তো এইটা একটা কনসেপ্ট গেল। এখন আমরা সরাসরি বিসিএস এর প্রশ্নগুলো আলোচনা করলে তখন আপনাকে আরো বেশ কিছু, প্রত্যেকটি প্রশ্নে একটি নতুন নতুন কনসেপ্ট দাঁড় করাবো আমরা, একই প্রশ্নে রিপিটিশন না এনে বারংবার, যেহেতু সময় সংকীর্ণ, তো সেই ক্ষেত্রে যেগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আমরা একটু আলোচনা করব। তো চলুন, এখানে আমরা সর্বপ্রথম 40তম বিসিএস প্রিলিমিনারি একটি প্রশ্ন আলোচনা করতেছি। এটি কিন্তু 40তম বিসিএস প্রিলি, হ্যাঁ, এই 40তম বিসিএস প্রিলির যে একটি প্রশ্নটি এমন যে এক ব্যক্তি, একটু লিখেই দিচ্ছি, যে এক ব্যক্তি, এরপরে বলতেছে ভ্রমণে 4 মাইল উত্তরে, সেই ব্যক্তি যখন ভ্রমণ করতেছে সেই ভ্রমণে 4 মাইল উত্তরে, তাহলে এক ব্যক্তি ভ্রমণে 4 মাইল কি উত্তরে, এরপরে কিন্তু আপনাকে বলতেছে 12 মাইল পূর্বে, 12 মাইল পূর্বে, তাহলে 4 মাইল উত্তরে এবং কি 12 মাইল পূর্বে, 12 মাইল কি পূর্বে। এরপরে বলতেছে তারপরে আবার 12 মাইল, মানে খুবই দুষ্ট লোক, তারপর তারপর আবার 12 মাইল, তারপর কি বলুন, আবার 12 মাইল, তাহলে কি হচ্ছে, তারপর আবার 12 মাইল উত্তরে যায়, আবার 12 মাইল উত্তরে যায়। এখন আপনাদেরকে প্রশ্ন করেছে যে যাত্রার শুরুর স্থান থেকে সে এখন কত দূরে আছে। যাত্রা শুরুর স্থান হতে, যাত্রা শুরুর স্থান হতে এখন সে কত দূরে আছে, স্থান হতে কত দূরে আছে, কত দূরে আছে, হ্যাঁ, কত দূরে আছে মানে বর্তমানে সে কত দূরে আছে। প্রশ্নটি আমার সাথে আবার বারংবার পড়ুন এবং উত্তরটি করার চেষ্টা করুন। আপনাকে বলতেছে এক ব্যক্তি ভ্রমণে 4 মাইল উত্তরে প্রথমে গেছে, এরপরে সে 12 মাইল পূর্বে গেছে, এরপরে আবার 12 মাইল উত্তরে যায়, যাত্রা শুরুর স্থান হতে কত দূরে আছে। এই টাইপের প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, আমি যেভাবে বলবো সেটা অলওয়েজ করবেন। আপনি সর্বপ্রথম যেখান থেকে যাত্রা শুরু করেছে এইটাকে একটু গোল করে নেবেন, এটাকে একটু কি গোল করে নেবেন, অথবা কেউ যদি গোল চিনতে না পারেন ছোট্ট করে একটা স্টার দিয়ে নেবেন। এরপরে আপনি দেখুন, আমি কিন্তু বলেছি উত্তর মানে উপরে, উত্তর মানে কি উপরে, তার মানে এখানে আমাকে বলছে এক ব্যক্তি ভ্রমণে 4 মাইল উত্তরে গেছে, তাহলে এখান থেকে মনে করুন এই যে 4 মাইল, এইভাবে আমি একটা মোটামুটি একটা ছোটখাটো দাগ দিয়ে নেবো এবং এখানে জাস্ট 4 লিখবো। মানে এই দেখুন, আপনি যেখানে থাকুন না কেন ওখান থেকে উপরে যা মানে উত্তরে যা, তার মানে আমি ধরলাম সে প্রথমে এখানে আছে, উত্তরে গেছে মানে সে 4 মাইল উপরে গেছে, ফাইন। এরপরে বলতে 12 মাইল পূর্বে, আমরা জানি এইটা যদি হয় উত্তর, এই উত্তরের ডানে সবসময় পূর্ব, তো যেহেতু এটুকু 4 মাইল, 12 মাইল আর একটু বড় করে দিলাম, এই দেখুন 12 মাইল পূর্বে, কারণ এই যে দাগ দেখলে আপনি জানবেন এইটি যদি উত্তর হয় পূর্ব সবসময় এই দিকে হয়, তাই না? তখন এই দেখুন তার ডানে 12 মাইল পূর্বে। এখন বলতে তারপরে আবার 12 মাইল উত্তরে গেছে, তার মানে এই জায়গা থেকে সে উত্তর মানেই কিন্তু উপরে, তার মানে সেখান থেকে আবার 12 মাইল উত্তরে গেছে। এখন তাকে প্রশ্ন করা হয়েছে এই যে সে যাত্রা শুরু করলো এবং এই যে যাত্রা শেষ করলো এদের মধ্যবর্তী ডিস্টেন্স কত।
একটা জিনিস মনে রাখবেন, সায়েন্সে দূরত্ব এবং সরণ জিনিস দুটো আলাদা। দূরত্ব বলতে আপনি যত আঁকি বুকি যাবেন সবকিছু মেজার করা হবে, কিন্তু সরণ বলতে শুধুমাত্র আপনার যাত্রা শুরু এবং যাত্রা শেষের মধ্যে মিনিমাম ডিস্টেন্স, যেটা সরলরৈখিক দূরত্ব বলা হয়, সেটা কাউন্ট করবে। মানে এরকম সায়েন্সে এটা বোঝায় যে আপনি এভাবে এভাবে ঘুরে মনে করেন যে অনেক চক্কাবক্র করে এভাবে এসে এখানে বসে আছেন, তাহলে কি সায়েন্সে কি বলবে জানেন, যে আপনি এখান থেকে যাত্রা শুরু করছেন এখানে শেষ করছেন, অর্থাৎ আপনার স্মরণ হয়েছে জাস্ট এইটুকু, জাস্ট কতটুকু। কিন্তু আপনি বললেন না ভাই আমি তো অনেক ঘুরলাম, আবার যদি আপনি এখান থেকে যাত্রা শুরু করে আবার আগের জায়গায় যদি চলে আসেন, সায়েন্স আপনার স্মরণ জিরো, আপনি কোনো কাজ করেননি। আপনি সারাদিন মাথায় মানে বোঝা নিয়ে দাঁড়িয়ে থাকেন সায়েন্সের পরিবেশে, আপনি কোনো কাজ করেন কারণ আপনার কোনো স্মরণ নেই, কি নেই। তাহলে স্মরণ বলতে এই জিনিসটাকে বোঝায় যে আপনি যত এদিকে আঁকি বুকি যেভাবে যান না কেন, আপনার রিয়েল যে ডিস্টেন্স এটা হবে যাত্রা শুরু এবং শেষ বিন্দুর মধ্যকার সরল রৈখিক দূরত্ব। তার মানে এটা 12 একটু এই সাইডে লিখলাম। তাহলে এখন আপনাকে এখান থেকে একটি সরল রেখা কাউন্ট করতে হবে। সরল রেখা খুবই ফাইন। এখন এই যে সরল রেখা, এই সরল রেখা করে কিন্তু আপনি এটা মান বের করতে পারবেন না, কারণ মনে রাখবেন মেজরিটি ক্ষেত্রে এই টাইপের সমাধানগুলো পিথাগোরাসের সূত্র অনুসারে করতে হবে। কার সূত্র অনুসারে করতে হবে? পিথাগোরাসের সূত্র অনুযায়ী করতে হবে। তো সেই ক্ষেত্রে তাহলে দেখুন, তাহলে এখন পিথাগোরাসের সূত্র আমার তো লাগবে এই বড়টা, এই বড়টা একটা অতিভুজের মতো হয়ে আছে, বাট এই অতিভুজে কোনো ভূমিও নেই আর এদিকে কোনো লম্বও নেই। তাহলে এটাকে আপনাকে কম্পেয়ার করে নিতে হবে। যদি এই সোজা, এই সোজা যদি এরকম কোনো লাইন থাকতো আর এই সোজা যদি এরকম কোনো লাইন থাকতো, কোনো অসুবিধা আছে? নো, কোনো অসুবিধা নেই। এখন তাহলে দেখুন তো এইটা সাপোজ যদি হয় এ, এটি যদি হয় বি, এটি যদি হয় সি, তাহলে এই যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এসি যার অতিভুজ। এখন এই অতিভুজটাই কিন্তু আমার সেই ডিস্টেন্স যেটা আমার থেকে চাওয়া হয়েছে। এখন তাহলে ভূমি কত হবে? দেখুন প্রিয় ভাই এবং বোনেরা, এই টোটালটুকু যদি 12 হয় তাহলে নিশ্চয়ই এই টোটালটুকু 12 হবে, কারণ এইটার এটা তো একটা আয়তক্ষেত্র তৈরি করেছে। তাহলে আয়তক্ষেত্রে এটা যদি একটা দৈর্ঘ্য হয় তাহলে এইটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 12 হবে। কত হবে? 12। আবার দেখুন এইটুকু হচ্ছে 12, তাহলে এইটুকু কত হবে? যেহেতু এইটুকু 4, তাহলে এইটুকু আপনি শিওর 4, তাহলে এইটুকু 4, তাহলে টোটালি এই লম্বটা কত? লম্বটা কিন্তু 12 আর 4 16, 12 আর 4 কত? 16। এখন আমরা জানি যে এই যে অতিভুজ স্কোয়ার, যেটা আমার এসির মান লাগবে, সেই অতিভুজ স্কোয়ার সমান আমরা জানি এই যে লম্ব স্কোয়ার যোগ এই যে ভূমি স্কোয়ার। লম্ব কত এখানে? 16 স্কোয়ার মানে 256, আর এটা সমান কত? 144। তাহলে এইটা যদি আপনি যোগ করেন টোটাল পাবেন কত? 400। তো যেহেতু এখানে এসি স্কোয়ার চেয়েছে, তাহলে শুধু এসির মান যদি বের করেন তাহলে এখান থেকে রুট 400, তার মানে আপনি আলটিমেটলি 20 মিটার দূরে আছেন। কত মিটার? 20 মিটার। অনেকে তো অনেক রকম উত্তর করেছে, 12 যোগ 4 যোগ 6, 12 4 যোগ 6, এরকম হবে না। এখান থেকে সব সময় আপনাকে যে ব্যাপারটা জানতে হবে সেটি হচ্ছে সায়েন্সের পরিভাষায় সরণ বলতে বোঝায় আপনি কোথায় থেকে যাত্রা শুরু করেছেন এবং কোথায় শেষ করেছেন, এদের মধ্যবর্তীকার সরল রৈখিক দূরত্ব। এবং মেজরিটি ক্ষেত্রে এই টাইপের সমাধানগুলো পিথাগোরাসের সূত্র ফলো করেই সমাধান করতে হবে। তো যারা যারা 20 বলেছেন, বিশেষ করে আমি দেখতে পাচ্ছি জলি দাস দিদি বলেছেন 20, আপনার উত্তর কিন্তু সঠিক হয়েছে। ওকে, একটু আমাকে এইটুকু কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিন, কারণ এখন আমি অনেক প্রশ্ন পড়াবো, অনেক রাত হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে একটু দ্রুত কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিন যে ভাই বলছি উপরে মানে উত্তর, তাহলে 4 মিটার গেছে, উত্তরের ডানে সর্বদা পূর্ব থাকে 12 মিটার পূর্ব, আবার উত্তরে গেছে মানে উপরে গেছে, তাহলে আলটিমেটলি সে এই পথ দিয়ে এখানে গেছে। এখন এটা তো মান বের করতে পারতেছে না, তাহলে এই যে সোজা টেনে দিলাম, যেহেতু এইটা 12 অবশ্যই এটা 12, এইটা যেহেতু 4 এটাও 4, তাহলে টোটাল লম্ব হয়ে গেল 12 আর 4 16, আর টোটাল ভূমি হয়ে গেল 12। তাহলে এই এসি স্কোয়ারের সূত্র হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, 16 স্কোয়ার মানে 256, 12 স্কোয়ার মানে 144, এই দুটো যোগ করলে 400, তাকে রুট করলে 20 হবে। আশা করি ক্লিয়ার। ওকে, তো এইটা যদি ক্লিয়ার হয়ে যায়, এইটা যদি ক্লিয়ার হয়ে যায়, এখন কিন্তু আমরা অনেক, তাহলে বিসিএস পরীক্ষাতে এই 40তম বিসিএস এর কিন্তু আমরা প্রশ্ন দেখিয়ে দিলাম। ওকে, 40তম বিসিএস এর প্রশ্ন দেখিয়ে দিলাম, এরকম সহজ সহজ প্রশ্ন আসে। তবে যদি আপনি কয়েকবার একটু প্র্যাকটিস করে দেন, মানসিক দক্ষতা এমন একটা জিনিস যেটা রিভাইজ করা লাগে না, এটা একবার শিখে ফেললে তখন এইটা আপনাকে দ্বিতীয়বার কেউ শেখালে আপনার কাছে বোরিং লাগবে, মানে এইগুলো ব্রেনে খুবই পার্মানেন্টলি কাজ করে। ওকে স্যার, আপনি একটা ক্লাসে টেকনিক পড়েছিলেন, ওকে থ্যাংক ইউ জলি দাস দিদি। এরপরে আমরা যে ব্যাপারটি নিয়ে আলোচনা করব, এখান থেকে আমরা পরবর্তী একটি প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্নে এটা উত্তর কিন্তু আমি বলবো না, এটি কিন্তু 38
বিসিএস রিটেন পরীক্ষাতে আসছে। আমি বলেছিলাম যে বিসিএস রিটেন পরীক্ষাতে শুধুমাত্র মানসিক দক্ষতা যেটি এমসিকিউ আকারে আসে। এই প্রশ্নটি এমন যে মেহেদী একটি নির্দিষ্ট স্থান হতে 9 কিলোমিটার দক্ষিণে গেল। তাহলে লিখে ফেলি যে মেহেদী একটি নির্দিষ্ট স্থান হতে নির্দিষ্ট স্থান হতে 9 কিলোমিটার কোথায় গেল? দক্ষিণে গেল। অর্থাৎ 9 কিলোমিটার দক্ষিণে গেল মেহেদী। ওকে, খুবই ভালো। এরপরে বলতেছে এরপর 3 কিলোমিটার পূর্বে গেল। এরপরে এরপরে এই যে মেহেদী আছে সেই মেহেদী কিন্তু কি করলো বলুন? 3 কিলোমিটার পূর্বে গেল। মেহেদী 3 কিলোমিটার পূর্বে গেল। এরপরে আপনাকে কি বলেছে? এরপরে বলতেছে সেখান থেকে উত্তর দিকে 6 কিলোমিটার হেঁটে যাত্রা শেষ করলো। সেখান থেকে উত্তর দিকে 6 কিলোমিটার, 6 এটা ভাই 6, হ্যাঁ 6 কি বোঝা যায়? 6 কিলোমিটার হেঁটে যাত্রা শেষ করলো। হেঁটে যাত্রা শেষ করলো, হ্যাঁ 6 কিলোমিটার হেঁটে যাত্রা শেষ করলো। এখন আপনাকে বলতেছে যে যাত্রা স্থান হতে সর্বশেষ স্থানের দূরত্ব কত? আপনারা উত্তর করার চেষ্টা করুন যে যাত্রা স্থান হতে সর্বশেষ স্থানের দূরত্ব কত? সর্বশেষ স্থানের দূরত্ব কত? ওকে, সর্বশেষ স্থানের দূরত্ব কত? দেখি এটা কে কে পারে। এটা কিন্তু খুবই ইজি একটি প্রশ্ন, ফলে আশা করি এই প্রশ্নটা আপনাদের কোনো প্রবলেমই হবে না। দেখি এইটার অ্যান্সার কে কে পারে। অর্থাৎ আপনাকে জাস্ট সহজ দুটি কথা বলা হয়েছে যে মেহেদী একটা নির্দিষ্ট স্থান হতে 9 কিলোমিটার দক্ষিণে গেল। কত কিলোমিটার দক্ষিণে গেল? 9 কিলোমিটার। এরপর সে 3 কিলোমিটার পূর্বে গেল। সেখান থেকে উত্তর দিকে এটি 6, একটু মুছে লিখেছি ভালো করে, এটিকে বলতে 6 কিলোমিটার হেঁটে যাত্রা শেষ করলো। যাত্রার স্থান হতে সর্বশেষ স্থানের দূরত্ব কত? শরীফুল ভাই বলছে স্যার একটা স্মার্ট বোর্ড কিনেন তো, এত লিখতে হবে না। দেখুন স্মার্ট বোর্ড কিনতে প্রায় 6 লক্ষ টাকা লাগবে। এখন যদি আপনারা কন্ট্রিবিউট না করেন এত টাকা দিয়ে কেমনি স্মার্ট বোর্ড কিনি? হ্যাঁ, আপনাদের ভালোবাসা এবং সমর্থন থাকলে অতি দ্রুতই স্মার্ট বোর্ড কিনে ফেলবো। হ্যাঁ, একটু কিছুদিন কষ্ট করুন আমাদের সাথে, আমরা অতি দ্রুত স্মার্ট বোর্ড কিনে ফেলবো। অর্থাৎ খুব দ্রুত সময়ে কিনে ফেলবো, জাস্ট আপনারা কিছুদিন একটু কষ্ট করুন। এটা একটু প্লিজ কাইন্ডলি একটু উত্তরটিকে বলার চেষ্টা করুন। হ্যাঁ এই তো অষ্টমী শিব আপু একটি গুরু, উনি কিন্তু 3√2 কিলোমিটার বলতেছে অষ্টমী শিব। এরপরে ইসমাইল হোসেন শাকিল ভাই বলতে 22.5 কিলোমিটার। এটা হবে না আসলে 22.5 কিলোমিটার। তাহলে চলুন আমরা শুরু করি, আপনারা ততক্ষণে উত্তরটি লেখার চেষ্টা করুন। যে মেহেদী একটি স্থান হতে, তার মানে আমি জানি না সেই স্থানটা ডট, কিছু না জানলে কি এরকম একটা গোল চক্র দিয়ে শুরু করব। নির্দিষ্ট স্থান 9 কিলোমিটার দক্ষিণে গেল, মানে এখান থেকে আমি দেখতে পাই দক্ষিণ মানে কিন্তু নিচে 9 কিলোমিটার দক্ষিণে গেল। এরপর 3 কিলোমিটার পূর্বে গেল, তাহলে এটি তো দক্ষিণায়, পূর্ব নিশ্চয়ই এই দিকে, এখান থেকে আমি দেখতে পাচ্ছি সে 3 কিলোমিটার পূর্বে গেল। এরপর বলছে সেখান হতে উত্তর দিকে 6 কিলোমিটার গেল, তাহলে এই টোটালটুকু যদি 9, তো 6 নিশ্চয়ই একটু ছোট হবে, তাহলে মোটামুটি আরেকটু ছোট করে দিন যে এইটা হচ্ছে 6 কিলোমিটার কোথায় গেল বলুন? উত্তর দিকে গেল। শেষ, আর তো কোনো কাজ নেই, মানে একেবারে ইজি। যেখান থেকে দেখুন দক্ষিণে যাওয়া মানে নিচে যাওয়া, পূর্বে যাওয়া মানে এই দিকে যাওয়া, উত্তর মানে কিন্তু উপরের দিকে যাওয়া। 6 কিলোমিটার হেঁটে সেখান থেকে যাত্রা শেষ করলো। এখন আপনার থেকে চেয়েছে এই যে যাত্রা শুরু এবং শেষে মধ্যবর্তী দূরত্ব। এখন এরকম থাকলে তো আপনি উত্তর বের করতে পারবেন না। এরকম থাকলে আপনাকে যে কাজ করতে হবে অবশ্যই এখানে পিথাগোরাসের সূত্র বানাতে হবে। এই যে 6 যেটা আছে না, এই 6-এর সোজাসুজি এখানে চলে আসেন, 6-এর সোজাসুজি চলে আসেন। তাহলে এখন আমাকে বলুন তো এইটুকু 6 মানে কি? এইটুকু 6 না? অবশ্যই এইটুকু 6। তাহলে এইটুকু তো আমাদের লাগতেছেই না। এইটুকু 6 হলে যেহেতু টোটালটা 9, কারণ এই যে দেখুন যে 9 কিলোমিটার দক্ষিণে আসছে, এই টোটালটা তো 9 হয়, এইটুকু 6 হলে আপনি শিওর যে এইটুকু কিন্তু 3 কিলোমিটার। কত কিলোমিটার? 3 কিলোমিটার। আর এইটুকু দেখুন 3 হলে এটাও কিন্তু 3, তাহলে এটাও 3। তাহলে এখন আপনার জাস্ট লাগবে এই এ আর বির মধ্যবর্তী দূরত্ব। তাহলে আপনি লম্ব জানেন 3, অতিভুজ মানে ভূমি জানেন 3, তাহলে কি হবে আমরা জানি তখন কিন্তু অতিভুজ স্কোয়ার যে সূত্র হবে সেটা লম্ব স্কোয়ার যোগ কি ভূমি স্কোয়ার। তার মানে 9 যোগ 9 মানে 9 দুগুণে কি 18। তো এখানে আমরা 2 × 9 রাখবো, মানে যেহেতু 9 দুগুণে 18 তাহলে একটু সহজ হবে। এই যে 9 কে
রুট করলে কিন্তু 3, আর এটাকে রুট করলে কত 2, অর্থাৎ 3√2। ওকে, 3√2। এই তো সাগর হোসেন ভাই বলতেছে 3√2। খুবই সহজ, এখান থেকে কিছুই না, সে 9 কিলোমিটার দক্ষিণে আসছে, মানে টোটালটুকু আসছে। এরপর পূর্বে গেছে 3, এই যে পূর্বে গেছে 3, আবার উত্তরে গেছে 6। এরপর যাত্রা শেষ। যখন এরকম বাঁকা লাইন আসবে মনে করবেন সেটা একটি অতিভুজার প্রবল সম্ভাবনা। তাহলে এইটাকে আপনি ত্রিভুজ কমপ্লিট করে এভাবে করলে এইটুকু 3 মানে এইটুকু 3, আর যেহেতু টোটালটা 9 আর এইটুকু যেহেতু 6, তাহলে এই বাকিটুকু 3, তাহলে এইটা 3 এটা 3, লম্ব 3 ভূমি 3, তাহলে অতিভুজ অবশ্যই 3√2 হবে। হ্যাঁ, তাহলে যারা যারা 3√2 বলেছেন, বিশেষ করে আমি দেখতে পাচ্ছি সাগর ভাই, অষ্টমী, শিব দিদি এবং মুজিব কবির ভাই বলতেছে 3√2। আপনাদের সকলের উত্তর সঠিক হয়েছে, আশা করি এটা ক্লিয়ার। চলুন, এটি কিন্তু বিসিএস লিখিত পরীক্ষার একটি প্রশ্ন ছিল, যেটি কিন্তু আপনারা অত্যন্ত সহজেই সলভ করে ফেলতে পারলেন, খুবই ইজি। মানে শুধু জাস্ট উপরে উত্তর, আর উত্তরের ডানে কি বলুন পূর্ব, আর পূর্বের অপোজিটে পশ্চিম, নিচে দক্ষিণ। এই কনসেপ্টটি মনে রাখলে আপনার কোনো সমস্যা হবে না। তো বিসিএস এর আমরা এই যে টাইপ 1-এ আরেকটা অঙ্ক করাবো, এবং আজকে আপনাদের সমর্থন থাকলে, আপনারা যদি সাপোর্ট করেন, আমার সাথে থাকেন, এই রাত কেটে গেলেও আমার কোনো আপত্তি নেই। ওকে, ফলে আমরা আজকে টোটাল 4টে টাইপের অঙ্ক করাবো। এই টাইপের অঙ্কের ভিতরে এখন আমরা যেটি করাবো, চলুন এখন একটু জটিল অঙ্ক করাই। এটা তো খুব সহজ হয়ে যাইতেছে, সবই কিন্তু বিসিএস এর প্রশ্ন। হ্যাঁ, সবই কিন্তু বিসিএস এর প্রশ্ন, কিন্তু তারপরে প্রশ্নগুলো অনেক বেশি ইজি মনে হয়। তো চলুন এখন কম্পারেটিভলি একটি কঠিন কিছু করানো যায় কিনা দেখি। দেখি এটা কঠিন কিনা। এটাও 36 বিসিএস রিটেন পরীক্ষাতে আসে একটি প্রশ্ন, এটা একটু করে ফেলি। এখন বলতেছে দুজন লোক কি করেছে, সেই দুজন লোক বলতেছে একই জায়গা থেকে যাত্রা শুরু করলো, একই জায়গা থেকে একই জায়গা থেকে যাত্রা যাত্রা কি করেছে, শুরু করে বিপরীত দিকে 4 মিটার হেঁটে গেল। যাত্রা শুরু করে বিপরীত দিকে 4 মিটার, হ্যাঁ, যাত্রা শুরু করে বিপরীত দিকে 4 মিটার হেঁটে গেল, 4 মিটার হেঁটে গেল, বিপরীত দিকে 4 মিটার কি হেঁটে গেল। এখন আপনার থেকে বলেছে তাদের তারপর বাম দিকে ঘুরে আরো 3 মিটার গেল, তারপর বাম দিকে ঘুরে বাম দিকে ঘুরে আরো 3 মিটার গেল, আরো 3 মিটার গেল। হ্যাঁ, আরো 3 মিটার গেল। এখন আপনার থেকে যেটি জানতে চেয়েছে যে এখন তাদের মধ্যবর্তী দূরত্ব কত, অর্থাৎ তাদের দুজনের মধ্যে দূরত্ব কত, তাদের দুজনের মধ্যে দূরত্ব কত, দুজনের মধ্যে দূরত্ব কত। ওকে, তাদের দুজনের মধ্যে দূরত্ব কত, এটা দেখি কে কে পারে। যেহেতু আমরা এই টাইপটির অনেক অঙ্ক অলরেডি করিয়ে ফেলেছি, ফলে এই উত্তরটি একটু আপনাদের থেকে নেওয়ার চেষ্টা করব। একটু আপনারা এই উত্তরটি করার একটু চেষ্টা করুন প্লিজ, সকল কাইন্ডলি এই উত্তরটি একটু করার চেষ্টা করুন, যে দুজন লোক একই জায়গা থেকে যাত্রা শুরু করে বিপরীত দিকে 4 মিটার হেঁটে গেল, তারপরে বাম দিকে ঘুরে আরো 3 মিটার গেল, তাদের দুজনের মধ্যবর্তী দূরত্ব কত। দেখি এটা কে কে গুরু হতে পারে, সেই গুরুদেরই কিন্তু আজকে খুঁজে নেব। মুজিব কবির বলতেছে 11 মিটার। আপনি আরেকটু উত্তরটা রিচেক করে দেখুন তো 11 হবে কিনা, 11 হবে কিনা একটু রিচেক করে দেখুন। দেখি একটু অবশ্যই আপনাদের উত্তর নেওয়ার চেষ্টা করবে। অষ্টমী শিব দিদি বলতেছে 10 মিটার হবে। দেখি আরো কাউকে পাই কিনা, কারণ আসলে উত্তর বলে দিলে হয় কি, তখন অনেকেই না হিসাব করেই আসলে সে উত্তরটি লেখা শুরু করে। ফলে আপনাদের উত্তরটি জলিদাই দিদি বলতেছে 10 মিটার, এবং সাগর হোসেন ভাই বলতে 10 মিটার। গুড, যেহেতু 10 মিটার বেশি, ফলে অষ্টমী শিব এরপরে জলিদাই দিদি, সাগর ভাই এবং মনিরা আপুকে গুরু মানা হলো। আপনাদের কিন্তু উত্তর সঠিক হয়েছে। তো চলুন দেখি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা একই জায়গায় তারা দাঁড়িয়েছিল, দুজন লোক একই জায়গা থেকে, মানে এখানে দাঁড়িয়েছিল। এরপর বলছে যাত্রা শুরু করে বিপরীত দিকে 4 মিটার গেল। তখন এখান থেকে বিপরীত দিকে মানে কি, মানে এ এইদিকে গেছে 4 মিটার, আবার এও কিন্তু এদিকে গেছে 4 মিটার। মানে এটা বলিনি যে তাদের মধ্যবর্তী দূরত্ব
8 এমন কিন্তু বলে নাই, এখানে বলছে যেখান থেকে যাত্রা শুরু করলো যে যার মতো 4 মিটারে গেল, তাহলে এদিকে গেছে 4 মিটার, এখানে গেছে 4 মিটার। এখানে যেটা মজার ব্যাপার হচ্ছে যে এরপরে তারা বাম দিকে ঘুরে আরো 3 মিটার গেল। এখন দেখুন এই দিকে যে যাচ্ছে তার মানে আমার মতো, দেখুন এই দিকে যে যাচ্ছে সে কি আমার মতো, তাহলে আমার এটা ডান হাত হলে এটা কি বাম হাত, তাহলে এই দিকে যার মুখ আছে এইটা কিন্তু তার ডান দিক, আর এইটা কিন্তু আর কি বাম দিক, কারণ এই যে আমার বাম হাত এইদিকে আর এই যে ডান হাত এইদিকে, তার মানে যেহেতু আমার মুখ এইদিকে আমার ডান হাত এইদিকে বাম হাত এইদিকে, তার মানে যেহেতু সে বাম দিকে গিয়েছে অর্থাৎ তারপরে বাম দিকে আরো 3 মিটার গেল, তাহলে এখান থেকে ধরে নিন যে বাম দিকে ঘুরে এখান দিয়ে 3 মিটার গেছে। অন দা আদার হ্যান্ড এর বাম দিকে কোন দিকে হবে, কারণ এ তো যাচ্ছে এই দিকে, এখন আমি ওর মতো করে যাচ্ছি, এই যে চলে যাচ্ছে, তাহলে এখন আমার বাম দিকে এই যে এটা বাম হাত, এই কলম ধরেছে ডান হাত, তাহলে এখন কিন্তু আমার ডান দিক উপরে বাম দিক কিন্তু কি নিচে, ফলে এর ক্ষেত্রে কিন্তু বাম দিক নিচে, তাহলে এইটাই হচ্ছে মেইন ব্যাপার। এই দিকে যে যাচ্ছে তার বাম দিক উপরে, কিন্তু এই দিকে যে যাচ্ছে তার বাম দিক নিচে, কারণ আপনি যখনই দিক চেঞ্জ করবেন আপনার ডান বাম চেঞ্জ হয়ে যাবে, খুবই সহজ। এটুকুই আসলে এখানে প্রশ্ন মিল যে ট্রিক্স সেটি ছিল, এটাও কিন্তু টিম। এখন বলতেছে তাদের মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে এই যে তারা যে আছে তাদের মধ্যবর্তী দূরত্ব নিশ্চয়ই এটা, কারণ এই যে এখন এখানে আছে আর এখানে আছে, তাহলে দেখতে পারেন এটা অতিভুজের মতো লাগতেছে, কিন্তু অতিভুজ তো করলে একটা পূর্ণাঙ্গ ত্রিভুজ বানাইতে হবে, ফলে এখান থেকে মনে করেন যে আপনি এই যে এখান থেকে আপনি নতুন ভাবে এটা নিয়ে আসলেন, ওকে, এটা নিয়ে আসলেন, তাহলে এখন কি হলো এইটা দেখুন 4 মিটার, এটাও 4, তাহলে নিচে টোটাল যে ভূমি সেটি কত 8, এটি যেহেতু 3, এটি যেহেতু 3 তাহলে এটাও 3, তাহলে এর যে লম্ব সেটি কিন্তু 6, তাহলে আমরা দেখতে পেলাম এর লম্ব টোটালে পেলাম 6, ভূমি হচ্ছে 8, তাহলে কত হবে, তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ কি ভূমি স্কয়ার, তাহলে দেখুন 6 স্কয়ার মানে 36, 8 স্কয়ার মানে কি 64, 36 আর 64 করলে 100, আর যেহেতু স্কয়ার এই 100 কে রুট করলে হবে 10, কত হবে, ফলে আমরা দেখতে পাচ্ছি টোটালটা হবে 10। আবার যদি আপনি এইভাবে হিসাব করেন যে এটা 3 4, আমরা জানি যে 3 4 এর পরে কিন্তু তার অতিভুজ 5 হয়, আবার এটা যেহেতু 3 এটা 4, তাহলে এটা অতিভুজ কি 5, এভাবেও কিন্তু আপনি নরমালি করতে পারেন, যারা জানেন যে সমকোণী ত্রিভুজে বেশ কিছু অনুপাত রয়েছে, যেমন 3 হলে 4 হলে একটা 5 হয়, দেখুন 3 4 হলে আরেকটি কি হবে 5, এটাকে যদি ডাবল করেন 6 8 হলে 10, দেখুন এই যে আমরা যেটা পেলাম 6 আর 8 হলে কি 10, এটাকে যদি আপনি 3 গুণ করেন তাহলে 3 3 9, 3 4 12, তাহলে 9 আর 12 থাকলে আরেকটা বাহু কিন্তু 15 হবে। এইভাবে কিন্তু আপনারা ইজিলি এই অনুপাতটি মনে রাখলে পিথাগোরাসের সূত্র করাই লাগবে না। আশা করি আপনাদের এই ব্যাপারটি ক্লিয়ার। এছাড়া উত্তর করেছেন ইসমাইল হোসেন শাকিল ভাই, শরীফুল ইসলাম ভাই, মাহফুজ আপু এবং মাধুর্য শৈলেন ভাই, সকলের উত্তর সঠিক হয়েছে। সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশন। লেটস গো ফর দ্য নেক্সট কোশ্চেন। হ্যাঁ, এটা ভালো বলেছেন। তাহলে এখন এই টাইপের যে প্রশ্ন, এই প্রশ্নগুলো এখন আমি যেটাই দেব আপনার কাছে খুবই ইজি মনে হবে, ফলে আমি মনে করতেছি যে এইগুলো আর না দিলেও চলবে। হ্যাঁ, এইগুলো না দিলেও চলবে। তো চলুন একটা কঠিন প্রশ্ন দিই, একটা কঠিন মানে অন্য একটা টাইপে যাই, নাহলে আমরা অঙ্কগুলো শেষ করতে পারবো না। তাহলে এইটা একটা জিনিস দেখলাম যে আপনার ডানে বামে উত্তরে পূর্বে, হ্যাঁ এরকম আরো অনেকগুলো আছে। সত্যি যদি বোর্ড থাকতো তাহলে এগুলো না লিখলে আমি শুধু সলভ করে চলে যেতে পারতাম। তো আপাতত আমাকে কিছুদিন সাপোর্ট করুন, অবশ্যই আপনাদের আগ্রহ থাকলে বোর্ড কিনে ফেলা সময়ের অপেক্ষা মাত্র। তো চলুন এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইপ 2। এটা একটা গুরুত্বপূর্ণ টাইপ, এতক্ষণ ধরে একটা টাইপ আলোচনা করলাম, এর বাইরে নতুন একটা টাইপের অঙ্ক আসে, এই অঙ্কগুলোকে টাইপ 2 বলতেছি, অর্থাৎ একই রকমের অঙ্কগুলোকে টাইপ 2 বলতেছি। এটি 29তম বিসিএস লিখিত পরীক্ষা একটি প্রশ্ন, 29তম বিসিএস লিখিত প্রশ্ন। এখন বলতেছে সাদেক সাহেব তার ব্যক্তিগত কারের মুখ উত্তরে রেখে অফিসে ঢুকলেন, তার মানে সাদেক সাহেব তার ব্যক্তিগত কার মানে প্রাইভেট কার, ওকে, তার ব্যক্তিগত কারের মুখ, হ্যাঁ কার মানে গাড়ি, সেই কারের মুখ উত্তরে রেখে, উত্তরে রেখে অফিসে ঢুকলেন। কি করলেন, অফিসে ঢুকলেন, উত্তরে রেখে অফিসে ঢুকলেন। খুবই ভালো, অফিস করতেছে, গুড। তাহলে এখানে দেখতে পাচ্ছি অফিসে ঢুকলেন, তার বাসা থেকে অফিস পর্যন্ত পথ অতিক্রম করতে গাড়িটি দুবার ডান দিকে ওই একবার বাম দিকে মোড় নিয়েছে। মানে সংক্ষেপে লিখি যে বাসা থেকে অফিসে আসতে গাড়িটি অফিসে
আসতে গাড়িটি দুইবার ডান দিকে, গাড়িটি কিবার বলুন, দুইবার, দুইবার ডান দিকে, দুইবার ডান দিকে এবং একবার বাম দিকে মোড় নিয়েছে, একবার বাম দিকে মোড় নিয়েছে। হ্যাঁ, দুইবার ডান দিকে এবং একবার বাম দিকে মোড় নিয়েছে। এখন আপনার থেকে জানতে চেয়েছে বাসা ত্যাগ করার সময় গাড়িটি কোন মুখে ছিল। তাহলে দেখুন, চাকরি পেতে গেলে কত কিছু করতে হবে। বাসা ত্যাগ করার সময়, অর্থাৎ এটা মনে বাসা ত্যাগ করার সময়, সময় গাড়িটি কোন মুখী ছিল, গাড়িটি, গাড়িটি কোন মুখী ছিল। হ্যাঁ, গাড়িটি কোন মুখী ছিল, বাসা ত্যাগ করার সময় গাড়িটি কোন মুখী ছিল, এটি কিন্তু আপনার থেকে জানতে চাওয়া হয়েছে। তো একটু এই উত্তরটা একটু করার চেষ্টা করুন, এই উত্তরটা একটু কি করার চেষ্টা করুন, দেখি কে কে পারেন। এই উত্তরটা একটু করার চেষ্টা করুন, দেখি কে কে পারেন। দেখি এই উত্তরটি যে পারবে তাকে কিন্তু গুরু মানা হবে, এই উত্তরটি যে পারবে তাকে কিন্তু গুরু মানাবে। ওকে, তো দেখি এই অঙ্কে কে কে গুরু হতে পারে। অর্থাৎ দুজন লোক, সরি, সাদেক সাহেব তার ব্যক্তিগত যে গাড়ি ছিল সেই গাড়িটি যখন সে অফিসে ঢুকলো তখন ওই গাড়িটির মুখ ছিল উত্তর দিকে, কিন্তু সে যখন বাসা থেকে বের হয়েছে ওই গাড়িটা বাসাতে প্রথমে বের হয়েছে, এরপরে সেখান থেকে কিন্তু সে দুইবার, দুইবার কি করেছে, ডান দিকে এবং একবার বাম দিকে মোড় নিয়েছে। তাহলে বাসা ত্যাগ করার সময় তার গাড়িটি কোন দিকে ছিল, বাসা ত্যাগ করার সময় তার গাড়িটি কোন দিকে ছিল, বাসা ত্যাগ করার সময় তার গাড়িটি কোন দিকে ছিল। অনেকে অনেক রকম উত্তর করতেছেন, ইস্ট বলতেছেন বেশি, এটাকে আসলে ইস্ট হবে। মুজিব কবির ভাই এবং মাহফুজ আপু বলতেছেন ইস্ট। আরেকটু আরেকটু ভেবে দেখুন তো আসলে ইস্ট হবে কিনা, আরেকটু ইস্ট হবে কিনা একটু ভেবে দেখুন তো। এখানে একটু কথা বলি, এখানে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে, আপনি তো দেখুন এইভাবে কিন্তু নর্মালি বের করা যাবে না, এখানে তো অপশন দেখে কোনো একটু অপশনকে বেছে নিতে হবে এবং সেই অনুযায়ী দেখতে হবে যে এইটার লাস্ট পজিশনটা মেলে কিনা। যদি আমি নর্মালি ধরি, যে নর্মালি যদি ধরি যে গাড়িটি বাসা ত্যাগ করার সময় ধরে নিলাম সেটা পশ্চিম দিকে আছে, যেটা এইদিকে পশ্চিম, তার মানে এই যে গাড়ির মুখ ছিল পশ্চিম দিকে, অর্থাৎ এইভাবে কিন্তু গাড়িটি যাত্রা শুরু করলো। ফাইন, এখন বলতেছে বাসা থেকে অফিসে আসতে গাড়িটা দুইবার ডানে, তার মানে যে গাড়িটা অলরেডি পশ্চিম মুখে যাচ্ছে, ডানে যাও মানে কি, ডানে যাওয়া মানে কি এটা আপনি মনে রাখতে পারেন। ডানে যাওয়া মানে কিন্তু উপরে যাও। কোথায় যাওয়া, এই দেখুন এই গাড়িটা উপরে যাচ্ছে ডানে, কারণ এই দিকে মুখে যদি কোনো গাড়ি হয় বা আমি একটা গাড়ি এদিকে যাচ্ছি তাহলে আমি একবার ডানে গেলাম মানে উপরে গেলাম। এখন উপরে যাচ্ছে মানে কি আমি কিন্তু এই উপরের দিকে যাচ্ছি, তাহলে এখন আমার আরেকটা ডান কোনটা, এই দেখুন এটা কিন্তু আমার আরেকটা ডান, ঠিক আছে না? কারণ আমি দেখুন প্রথমে পশ্চিম দিকে ছিল, এখন আমি এখান থেকে যাচ্ছি ডানে, তাহলে আমার এদিকে ডান মানে উপরে। আবার যখন আমি এখন উপরের দিকে মুখ দিচ্ছি তখন আমার ডান কিন্তু এই যে এই হাত কিন্তু আমার ডান, তার মানে এই দিকে চলে গেল। তাহলে দেখুন দুইবার ডান কিন্তু শেষ। এরপরে বলতেছে ওই গাড়িটি দুইবার ডান দিকে এবং একবার বাম দিকে মোড় নিয়েছে। তাহলে এখন এই গাড়ি যাচ্ছে কোন দিকে, এই দিকে, এই যে এইদিকে চলে যাচ্ছে। বাম দিক মানে কি এই হাত, তাহলে এই হাত কোন দিকে, এই দিকে যে যাচ্ছে তার বাম দিক কিন্তু এই দিকে। এভাবে কিন্তু শেষ হয়ে গেছে। গুড। এখন যেহেতু বাম দিকে মোড় নিয়েছে এখন এই গাড়ির মুখ কোন দিকে আছে, উত্তর দিকে, কারণ উপরে মানে কি উত্তর, উত্তর উপরে, উত্তর উপরে। তাহলে দেখুন ওই গাড়িটি কিন্তু আলটিমেটলি, তাহলে আমি যেটা অ্যান্সার পেলাম সেটি কিন্তু হচ্ছে পশ্চিম দিকে। কোন দিকে, পশ্চিম দিকে। এখন আপনি যদি অন্য উত্তর ধরতেন অপশনে তাহলে আপনার এই যে লাস্ট ফিনিশিং গাড়িটির উত্তর দিকে মুখ মিলতো না, উত্তর দিকে মুখ কি মিলতো না। তাহলে আশা করি আপনারা এই ব্যাপারটি ক্লিয়ার। যারা যারা উত্তর করছেন বিশেষ করে জাকিরুল হাসান ভাই এবং মুজিব কবির আপু, ইসমাইল হোসেন শাকিল ভাই, মোস্তফা সুমন ভাই এবং আসমা রিঙ্কি আপু, মাধুর্য শৈলন দাদা দক্ষিণ দিক থেকে নয়, কারণ দেখুন দক্ষিণ দিক থেকে এভাবে যদি যাত্রা শুরু করে তাহলে যে এবার নিচে যাচ্ছে, যে নিচে যাচ্ছে চিন্তা করুন। শোনেন, আপনার যেদিকে আছে আপনি তো এইদিকে যাচ্ছেন, আপনার যদি এই হাত ডান হয় তাহলে নিচের এটা কিন্তু বাম, তার মানে এই দিকে যেহেতু আপনার বাম, এর কেটে ডান এইদিকে, একবার ডান গেলে এইদিকে, আরেকবার ডান গেলে এইদিকে। এখান থেকে সে যখন আবার মনে করে যে বামে যাবে
তাহলে কিন্তু এই দিকে হবে। তাহলে দেখুন মিললো না, এই দিকটা কিন্তু উত্তর দিক নয়। এইভাবে কিন্তু আপনাকে অপশনগুলো চেক করতে হবে। হ্যাঁ, শুরুতে বাম দিকে যায় তাহলে পশ্চিম। কেন? এখানে তো আপনি দেখতেই পাচ্ছেন যে শুরুতেই সে মানে এইভাবে পশ্চিম দিকে ছিল, এরপরে সে পশ্চিমের একবার ডানে যাবে না এদিকে গেল, এইদিকে যখন সে যাচ্ছে তার ডান আরেকটা এইদিকে, তার দুইবার ডান দিকে যাওয়া হয়ে গেছে। এখন গাড়ির মুখ আছে এইদিকে, এবার এদিক থেকে বাম দিকে যাচ্ছে মানে উপরের দিকে যাচ্ছে, এবং গাড়িটি কিন্তু এই যে যখন অফিসে ঢোকে তখন কিন্তু উত্তরের মুখ দিয়েই কিন্তু ছিল, অর্থাৎ এইদিকে কিন্তু এটি রাইট উত্তর। শুধুমাত্র পশ্চিম দিক থেকে যদি যাত্রা শুরু করে তাহলেই কেবল দুইবার ডান দিকে এবং একবার বাম দিকে ঘুরলে ফিনিশিং আপনি উত্তর দিক পাবেন। ওকে, ফিনিশিং আপনি উত্তর দিক পাবেন। তাহলে এইটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। এটি কিন্তু 29তম বিসিএস লিখিত পরীক্ষিত প্রশ্ন। এটি কিন্তু একটা দারুণ প্রশ্ন ছিল, এবং আমরা এটাই এক একটা টাইপ দেখাবো, মানে ওই টাইপ মানেই আগের অঙ্কগুলো থেকে আলাদা, বুঝে গেছেন? কারণ এখান থেকে কতভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। আমাদের যে পেইড ব্যাচ আছে সেখানেও কিন্তু আমরা ম্যাথ গুলো এভাবে টাইপে দেখাই, 4টা 10টা 5টা 6টা টাইপ। অর্থাৎ যদি আপনি প্রত্যেকটা টাইপে একটি করে অঙ্ক করেন তাহলে কিন্তু পুরো প্রশ্নটি কিন্তু কমন হয়েছে। হ্যাঁ, পুরো প্রশ্নটি কমন হয়েছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা যে ব্যাপারটি নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে, এটিও একটা দারুণ প্রশ্ন। এটা ইংরেজিতে আসছে, বাট এটি 22তম বিসিএস পরীক্ষার প্রশ্ন। হ্যাঁ, 22তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন। এটা একটি সহজ, এই প্রশ্নটা ইংরেজিতে আসছিল, আপনারা একটু সলভ করুন। এখানে আপনাকে বলেছে যে এ ইজ, তাহলে এ ইজ ওয়েস্ট অফ বি, এ ইজ ওয়েস্ট অফ বি, ফাইন। এবং বলতেছে and B is and B is north of C, B is north of C। খুবই দারুণ। এখানে বলতেছে ডি যেটি আছে সেই ডি ইজ ইস্ট, ডি ইজ ইস্ট অফ এ, ডি ইজ ইস্ট অফ কি বলতেছে এ, হুইচ ডিরেকশন ইজ ডি অফ সি। এখান থেকে আপনাকে চেয়েছে হুইচ ডিরেকশন, হুইচ ডিরেকশন, হুইচ ডিরেকশন ইজ ইজ ডি, মানে ডি ডিরেকশন চেয়েছে অফ সি, সি এর সাপেক্ষে, অফ সি। তাহলে এটি এইভাবে মানে বিশেষ করে ইংরেজিতে আসছিল। এটা খুবই সহজ একটা ইংরেজি সেন্টেন্স, এটিকে পড়ে বাংলা করে উত্তরটি করে ফেলতে হবে। আমি সর্বপ্রথম আপনাদের থেকে উত্তরটি নেওয়ার চেষ্টা করব, এরপরে আমি সেটি করিয়ে দেব। তো সকলেই একটু কাইন্ডলি উত্তরটি করার চেষ্টা করুন যে এ ইজ ওয়েস্ট অফ বি, মানে বি এর ওয়েস্টে, এন্ড বি ইজ নর্থ অফ সি, এন্ড ডি ইজ ইস্ট অফ এ, হুইচ ডিরেকশন ইজ ডি অফ সি। দেখি এটা কে কে পারে। আগে সর্বপ্রথম আপনাদের থেকে উত্তরটি নেওয়ার চেষ্টা করব, দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসমা রিংকে আপু যেটা বলেছেন এটা করা যাবে, কোনো সমস্যা নেই। ডানকে বাম, বামকে ডান ধরলে উল্টো ভাবে করলে একবার ডান দুইবার বাম দিকে ধরলে পশ্চিম দিক হয়। থ্যাংক ইউ, এটাও একটা ভালো উত্তর, বাট আমি ভাবলাম যে অপশন থেকে দেখাই, কোনো সমস্যা নেই। এটা একটু প্লিজ কাইন্ডলি করুন যে এ ইজ ওয়েস্ট অফ বি এন্ড বি ইজ ওয়েস্ট অফ নর্থ অফ সি, ডি ইজ ইস্ট অফ এ, হুইচ ডিরেকশন ইজ ডি অফ সি। আমরা একে একে আসি। বলছে এ ইজ ওয়েস্ট অফ বি, মানে বি মামুর ব্যাটা এখানে থাকে, বলছে এ এই বি এর ওয়েস্টে আছে। শুনেন, সর্বদা এই যে এইদিকে যে ডান হাত কিন্তু থাকে পূর্ব দিকে, বাম হাত থাকে কোন দিকে? আপনি যেদিকেই মুখ দিয়ে খাতা লিখবেন না কেন, আপনার ডান হাত যেদিকে চলবে ওই দিকটা পূর্ব দিক, বাম হাত যেদিকে চলবে ওই দিকে পশ্চিম দিক। তাহলে এ ইজ ওয়েস্ট অফ বি, মানে দেখুন এই যে বীর কিন্তু পশ্চিমে রয়েছে, কারণ এই যে এই দিকে কিন্তু ওয়েস্ট এবং সেটি কিন্তু পশ্চিমে আছে। খুবই ভালো। এখন আপনাকে বলতেছে এন্ড বি ইজ নর্থ অফ সি, মানে বি ইজ নর্থ অফ সি, মানে সি এর সাপেক্ষে বি কিন্তু নর্থে আছে। তাহলে দেখুন, যদি আপনি এটি যদি হয় সি, তাহলে দেখুন এই যে বি ইজ কোথায় আছে? নর্থ অফ সি, কারণ সি এর উপরের দিকটায় নর্থ এবং সেখানে কিন্তু বি আছে। এখানে বলতে ডি ইজ ইস্ট অফ এ, অর্থাৎ ডি যেটি আছে সেটি কিন্তু ইস্টে আছে। দেখুন ডি ইজ ইস্ট অফ এ, অর্থাৎ কি বলুন, এই যে এর সাপেক্ষে এই ডি কিন্তু ইস্টে আছে। কোথায় আছে বলুন? তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডি যেটি আছে সেই ডি ইজ কি ইস্ট অফ এ, অর্থাৎ ডিটা কিন্তু যদি আমি এর সাপেক্ষে ধরি তাহলে কিন্তু ইস্টে আছে, ইস্ট মানে পূর্ব দিক। তো দেখুন এই যে ডি ইজ এর সাপেক্ষে এটি কিন্তু পূর্ব দিকে আছে। হুইচ ডিরেকশন ইজ ডি
অফ সি। মানে যদি আপনি ডি এর সাপেক্ষে কম্পেয়ার করেন, ডি এর সাপেক্ষে কম্পেয়ার করেন, তাহলে সি কোথায় আছে এটি আপনি থেকে জানতে চেয়েছে যে হুইচ ডিরেকশন ইজ ডি অফ কে সি, হুইচ ডিরেকশন ইজ ডি অফ কে সি। দেখে এটা কে কে এই অ্যান্সারটি করতে পারেন। হ্যাঁ, অনেকেই কিন্তু উত্তর করছেন, অনেকেই কিন্তু উত্তর করছেন, দেখি এটা কে কে পারেন। হ্যাঁ, অনেকেই কিন্তু উত্তর করতেছেন। তাহলে এখন কিন্তু আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে এখানে উত্তরটি কি হবে। তাহলে দেখুন এ ইজ ওয়েস্ট অফ বি, তাহলে এই যে এ কোথায় আছে, বি এর ওয়েস্টে আছে, এন্ড বি ইজ নর্থ অফ সি, তার মানে বি কোথায় আছে বলুন, নর্থ অফ সি, মানে সি এর দেখুন নর্থে আছে, গুড। এন্ড ডি যেটি আছে সে ডি ইজ ওয়েস্ট অফ এ, অর্থাৎ ডি যেটি আছে সেটি কিন্তু কে, ডি ইজ ইস্ট অফ এ। তাহলে এই যে দেখুন ডি যেটা আছে ইস্ট অফ এ, মানে এর সাপেক্ষে সেটা কিন্তু ইস্টে আছে। এখন আপনি বলছেন হুইচ ডিরেকশন ইজ ডি অফ সি, হুইচ ডিরেকশন ইজ ডি অফ সি, তার মানে যদি আপনি সি এর সাপেক্ষে বলেন হুইচ ডিরেকশন ইজ কি বলুন, ডি অফ সি, মানে সি এর সাপেক্ষে, তাহলে সি যেহেতু এখানে আছে আপনি একটু এদিকে খেয়াল করে দেখেন, তাহলে সেটি কিন্তু এটা ইস্টে আছে। কোথায় আছে, ইস্ট। ফলে যারা যারা ইস্টে অ্যান্সার করছেন তাদের অ্যান্সার কিন্তু কি সঠিক হয়েছে, যারা যারা ইস্ট অ্যান্সার করছেন তাদের উত্তর কি সঠিক হয়েছে। কারণ বলছে হুইচ ডিরেকশন, মানে কোন ডিরেকশনে ইজ ডি, ডি আছে অফ সি। তো সি যদি এখানে থাকে, সি যদি এখানে থাকে, দেখুন তো এই এই দিকে যে আছে, এই দিকে যে আছে ডি আছে, সেটি কোন দিকে আছে, সেটি কিন্তু ইস্ট দিকে আছে। কোন দিকে আছে, ইস্ট দিকে আছে। হ্যাঁ, সাউথ ইস্ট বলে আরো বেশি বেটার হয়, বাট এখানে অপশনে সাউথ ইস্ট ছিল না বলে আসলে আমরা সাউথ ইস্টটাকে নিয়ে নিই। ওকে, সাউথ ইস্টটাকে নিয়ে নিই। আশা করি এটুকু ক্লিয়ার। এই টাইপের আরেকটি প্রশ্ন দিচ্ছে, এই টাইপের আরেকটি প্রশ্ন দিচ্ছে, সেটা একটু দেখুন, এইটা একটু দেখুন, সহজ একটি প্রশ্ন দিয়ে। এই প্রশ্নটা হচ্ছে এমন, এটা একটু দেখুন যে এ ইজ ওয়েস্ট, এ ইজ ওয়েস্ট অফ বি, হ্যাঁ, অফ বি। দেখুন বলতেছে এ ইজ ওয়েস্ট অফ বি, হু ইজ ওয়েস্ট অফ সি, অর্থাৎ ওই যে বি আছে, হু ইজ ওয়েস্ট অফ সি। এরপরে আপনাকে বলতে ডি ইজ ইস্ট অফ এ, ডি ইজ ইস্ট অফ এ। এরপরে আপনাকে বলতে হুইচ ডিরেকশন ইজ ডি অফ সি, হ্যাঁ, হুইচ ডিরেকশন, হুইচ ডিরেকশন, এখানে বলতেছে ইজ ডি, ইজ ডি অফ সি, হ্যাঁ, অফ সি। এটা একটু প্রশ্নটা উত্তর করার চেষ্টা করুন, হুইচ ডিরেকশন ইজ ডি অফ কি সি, অর্থাৎ সি এর সাপেক্ষে ডি কোন দিকে আছে এটা আপনাকে বের করতে হবে। হুইচ ডিরেকশন ইজ ডি, মানে ডি কোথায় আছে অফ সি, মানে সি এর সাপেক্ষে, সি এর সাপেক্ষে, সি এর সাপেক্ষে ডি কোথায় আছে। দেখি এটা কে কে পারে, এটা কে কে পারে। এটিও কিন্তু 27তম যে বিসিএস যেটি আছে সেটির কিন্তু প্রশ্নের একটা উত্তর। ওকে, দেখি এটা কে কে পারে, এটা কে কে পারে, প্লিজ একটু দ্রুত কাইন্ডলি কমেন্ট করে জানান। এটা কিন্তু খুবই সকলে একটু কাইন্ডলি কমেন্ট করে উত্তরটি জানান। অনেকেই ইস্টে লিখতেছে, হ্যাঁ, দেখি কে কে কার কার উত্তর সঠিক হয়। ইস্ট কেমনে হয় একটু একটু ভালো করে দেখেন না, প্লিজ একটু ভালো করে উত্তরটি দিন। আপনারা এরকম এলোমেলো উত্তর দিচ্ছেন কেন? এখানে আপনাকে কি বলেছে যে এ ইজ ওয়েস্ট অফ বি, তার মানে বি এর ওয়েস্টে আছে, তার মানে এটি দেখুন এ, এটি মনে করেন এ, আর ওয়েস্ট অফ বি মানে কি, এটি হচ্ছে বি। তাহলে আপনাকে বলছে এ ইজ, মানে এ আছে ওয়েস্ট অফ বি, মানে বি এর পশ্চিমে আছে। খুবই ভালো, এই যে দেখুন বি এর পশ্চিমে আছে, এ ইজ ওয়েস্ট অফ বি। এখন বলতে হু, মানে এই যে বি যেটি, সেই বি বলতে হু ইজ ওয়েস্ট অফ সি, তার মানে এটি দেখুন সি যদি এখানে হয় তাহলে এই যে সির ওয়েস্টে কিন্তু বি আছে।
আবার বোঝার চেষ্টা করুন, এ ইজ ওয়েস্ট অফ বি, অর্থাৎ এ বি এর ওয়েস্টে আছে। আবার বলছে হু, মানে এই বি ইজ ওয়েস্ট অফ সি, এই দেখুন সি এর ওয়েস্টে আছে। এরপর আপনাকে বলছে ডি ইজ, এই যে ডি যেটি আছে ইজ ইস্ট অফ এ, তার মানে এর সাপেক্ষে ইস্ট কিন্তু এই দিকে, এর সাপেক্ষে ইস্ট কোন দিকে, এই দিকে। দেখুন এই যে বলতেছে ডি ইজ, মানে এই যে ডি ইজ ইস্ট অফ এ, তার মানে এর সাপেক্ষে ডি দেখুন পূর্ব দিকে আছে। তার মানে সত্য কথা যেটি, তার চারটি কিন্তু একই সরল রেখাতে আছে। কোথায় আছে, একই সরল রেখাতে আছে। এখন আপনার থেকে চেয়েছে হুইচ ডিরেকশন ইজ ডি অফ সি, অর্থাৎ হুইচ ডিরেকশন ইজ ডি অফ সি। হ্যাঁ, অর্থাৎ এখান থেকে আপনাকে, ও আচ্ছা এই ডিটা এত দূরে দেওয়া ঠিক হয়নি, কারণ এখান থেকে আপনাকে বলেছে যে ডি ইজ ইস্ট অফ সি, এখানে দেবেন, এখানে দেবেন। হ্যাঁ, কারণ দেখুন এর সাপেক্ষে, এর সাপেক্ষে পূর্ব দিক কিন্তু এখানে। এখন এখান থেকে আপনাকে বের করতে হবে যে যে হুইচ ডিরেকশন ইজ ডি অফ সি, অর্থাৎ সি এর সাপেক্ষে ডি এর এটা কত, এই দেখুন এই যে অর্থাৎ ডি কোথায় আছে, সি এর সাপেক্ষে। তাহলে সি যেহেতু এখানে আছে, সি যেহেতু এখানে আছে, এর এই দিকে আসলেই এটি কিন্তু ওয়েস্ট সাইড হবে, কি হবে, ওয়েস্ট হবে। আশা করি এটুকু আপনারা ক্লিয়ার হয়েছেন। বুঝছে এই প্রশ্নটি ইংরেজিতে দেওয়ার ফলে অনেকের জন্য হয়তো মানে ব্যাপারগুলো বোঝা একটু হলেও কঠিন মনে হতে পারে, কিন্তু জিনিসটি কিন্তু কঠিন নয়, জিনিসটি কি কঠিন নয়। এটা হলো উত্তর ওয়েস্ট হবে। হ্যাঁ, কারণ এই ডি কে শেষে রাখা যাবে না, কারণ এইটাকে কিন্তু বলেছে যে ডি ইজ ইস্ট অফ এ, তার মানে ডি কিন্তু এর ইস্টে আছে, মানে এর পাশেই বসাতে হবে, এর পাশেই বসাতে হবে। দেখুন এ যেহেতু পশ্চিমে আছে, এর কিন্তু ইস্ট কিন্তু বা পূর্ব দিক কিন্তু এখানে। এরপরে বলতেছে হুইচ ডিরেকশন ইজ ডি, ডি কোথায় আছে, অফ সি, সি এর সাপেক্ষে। তাহলে সি যেহেতু আমি ডি আর সির ভিতরে যদি কল্পনা করি, সি কিন্তু আছে পূর্বে, আর পূর্বের অপোজিটে আসলে বা বাম দিকে আসলে সেটি কিন্তু হবে কি পশ্চিম দিক। ফলে যারা যারা ওয়েস্ট অ্যান্সার করেছেন তাদের উত্তর সঠিক হয়েছে, যারা যারা ওয়েস্ট অ্যান্সার করেছেন তাদের উত্তর কি সঠিক হয়েছে। আশা করি আপনাদের টাইপ 2 যে অঙ্কটি ছিল সেই টাইপ 2 গুলো ক্লিয়ার হয়েছে। এখন একটু আমরা আলোচনা করব টাইপ 3 নিয়ে, অর্থাৎ টাইপ 3 তে আমরা আরো ইউনিক টাইপের কিছু অঙ্ক দেখব। টাইপ 3 তে আমি বলছি ইংরেজি অঙ্ক দেব না, কারণ ইংরেজি অঙ্ক দিলে আপনাদের, হ্যাঁ কাছে দিতে হবে, কাছে দিতে হবে, রিঙ্কি আপু কাছেই দিতে হবে। ইংরেজি অঙ্ক দিলে অনেকের কাছে হয়তো বার্ডেন বা প্যারা হয়ে যাইতেছে। তো এই জন্য একটু আমরা টাইপ একটু ভিন্ন টাইপ দিচ্ছি। এখন একটু এই যে ছায়া দিয়ে যে অঙ্কগুলো দেখিয়েছিলাম না, ছায়ার একটি দারুণ অঙ্ক দেব, ছায়ার একটি দারুণ অঙ্ক দেবো। এটি খুবই সহজ একটি অঙ্ক। এই অঙ্কটা 27তম বিসিএস পরীক্ষাতে আসছে, যে ভোর বেলায় বা সকাল বেলায়, মনে করুন এখানে আপনাকে বলেছে ভোর বেলায়, বাংলা অঙ্ক, হ্যাঁ ভোরবেলা আপনি বের হয়েছেন, আমরা তো ঘুমিয়ে থাকি, তারপরে বলতেছে ভোর বেলায় আপনি বের হয়েছেন। খুবই ভালো, ভোর বেলায় আপনি কি হয়েছেন, বের হয়েছেন। এখন আপনাকে বলতেছে বেরোনোর সময় সূর্য আপনার সামনে, বেরোনোর বেরোনোর সময়, অর্থাৎ আপনি যখন বেরোতেছেন সেই বেরোনোর সময় সূর্য যেটি আছে সেই সূর্য আপনার, কথা বলুন, বেরোনোর সময় সূর্য আপনার সামনে, বেরোনোর সময় সূর্য আপনার সামনে, সূর্য আপনার কি সামনে। এখন আপনাকে বলতেছে কিছুক্ষণ পরে আপনি বাম দিকে ঘুরলেন, কিছুক্ষণ পরে, কিছুক্ষণ পরে আপনি বাম দিকে ঘুরলেন। প্রথমে একটু সহজ দেব, তারপর একটু কঠিন দেবে। হ্যাঁ, আপনি বাম দিকে ঘুরলেন, কিছুক্ষণ পরে আপনি বাম দিকে ঘুরলেন। এখন আপনার থেকে যে প্রশ্নটি উত্তর জানতে চেয়েছে, হ্যাঁ কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন, এখন আপনার মুখ কোন দিকে। এরপর বলতে কয়েক মিনিট পর, কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন, আপনি কোন দিকে ঘুরলেন, ডান দিকে ঘুরলেন। কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন। এরপরে আপনাকে যেটা জানতে চেয়েছে যে এখন আপনার মুখ কোন দিকে, এখন, এখন আপনার মুখ কোন দিকে। না এটা বেশি ইজি হয়ে গেছে প্রশ্নটি, এখন আপনার মুখ কোন দিকে, এখন আপনার মুখ কোন দিকে। দেখি এটা কে কে পারে, এটা খুবই ইজি প্রশ্ন, এটা খুবই ইজি প্রশ্ন, ফলে এটা আসলে বলাই ঠিক হয় না। এরপরে যে প্রশ্নটি এটা একটু কঠিন এবং এটা একটু ভালো প্রশ্ন, এই প্রশ্নটি একটু প্লিজ কাইন্ডলি উত্তর করার চেষ্টা করুন। এটা খুবই ইজি প্রশ্ন, যে আপনাকে বলেছে ভোরবেলায় আপনি বের হয়েছেন, ভোরবেলায় কি
আপনি বের হয়েছেন, বেরোনোর সময় সূর্য আপনার সামনের দিকে ছিল। হ্যাঁ, ওই রে দারুণ, আপনার যে বস দেখতেছে একেবারে শুরুতেই সাগর ভাই, মোস্তফা সুমন ভাই, মুজিব কবির ভাইয়া, জলিদাস দিদি, আব্দুল গফুর ভাই, আজিজুর রহমান ভাই, আহ, অনেকে ইস্ট বলতেছেন। হ্যাঁ, এই তো যারা পূর্ব বলছেন তাদের উত্তরটি খুবই সঠিক হয়েছে। তো এখন ব্যাপার কি, ভোরবেলা আপনি বের হয়েছেন, ভোরবেলা মানে কি সকালবেলা, বেরোনোর সময় সূর্য আপনার সামনের দিকে ছিল। তার মানে আমরা কিন্তু জানি, যদি আমি এরকম পূর্ব দিক বরাবর যদি যাই, এই যে আমি যাচ্ছি এইদিকে পূর্ব দিক, এই দিকে গেলেই সকালবেলা কিন্তু সূর্য আমার দিকে সামনে থাকবে। তার মানে আলটিমেটলি আমার মুখ আছে পূর্ব দিকে। কোন দিকে? পূর্ব দিকে। কারণ আমি কিন্তু যেহেতু সূর্য আমার সামনে আছে, তার মানে আমি পূর্ব দিকে যাচ্ছি। এরপরে বলতেছে কিছুক্ষণ পরে আপনি বাম দিকে ঘুরলেন। তাহলে এই জায়গা থেকে দেখুন, এই যে জায়গা আছে, এই জায়গা থেকে আপনি বাম দিকে ঘোরা মানে এই দিকে যখন আমি যাচ্ছি, বাম দিক মানে উপরের দিক, এই যে আমি বাম দিকে ঘুরলাম, খুবই ভালো কথা। কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন। এখন যেটা আমি এই দিকে যাচ্ছিলাম, আমার ডান দিক কিন্তু এই দিকে, তার মানে আলটিমেটলি আমি কিন্তু আবার ইস্টের দিকে গেলাম। আমি বুঝছি এই প্রশ্নটা খুব ইজি হয়ে গেছে, ইজি হয়ে গেছে। এটা শুধু পূর্ব দিকে হবে, এটা খুবই ইজি হয়ে গেছে। এখন আসলে একটু কঠিন একটা প্রশ্ন দিই, যা বিসিএস এ কত সহজ প্রশ্ন আসতে দেখছেন, অনেক ইজি প্রশ্ন আসে যেগুলো আপনারা দেখলেই কিন্তু উত্তর বলে দিতে পারবেন। ওকে, দেখলে আপনি উত্তর বলে দিতে পারবেন। ফলে এখন একটা ছায়ার অঙ্ক দিই, ছায়ার একটু অঙ্ক দিই। এই প্রশ্নটি একটু বেশি ইজি হয়ে গেছে। ওয়েট, একটু অন্য কলমে লিখে, এই কলমটা খুব মোটা লেখা দিচ্ছে, দেখি এটাতে কেমন লেখা হয়। এইটা একটু দেখুন, এইটা একটি ভালো প্রশ্ন, এটিও কিন্তু বিসিএস পরীক্ষার একটি প্রশ্ন। এটি হচ্ছে এরকম যে একদিন সকালে কি হয়েছে, একদিন সকালে বা সকাল বেলায়, একদিন সকাল বেলায় উদয়, নাম কি বলুন, উদয় এবং বিশাল, উদয় এবং বিশাল কি করেছে, সেই উদয় এবং বিশাল দেখতে পাই একটি ক্রসিং এ মুখোমুখি দাঁড়িয়েছিল। একটি ক্রসিং, এই ক্রসিং মানে কি, মানে যেখানে আসলে অনেকগুলো রাস্তা এসে মিলিত হয়, একটি ক্রসিং এ মুখোমুখি, এটি কিন্তু গুরুত্বপূর্ণ কথা, যে মুখোমুখি, মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিল। অর্থাৎ তারা কিন্তু একটা ক্রসিং এ মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিল। হ্যাঁ, মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিল। এখন আপনাকে বলেছে যদি বিশালের ছায়া উদয়ের ঠিক বাম পাশে পড়ে, যদি বিশালের ছায়া, যদি বিশালের ছায়া উদয়ের ঠিক বাম পাশে পড়ে, এটা একটা দারুণ প্রশ্ন। উদয়ের ঠিক বাম পাশে পড়ে, উদয়ের ঠিক কি বাম পাশে পড়ে, তাহলে উদয় কোন মুখী হয়ে দাঁড়িয়ে আছে, পরে তাহলে, তাহলে উদয়, উদয় কোন মুখ হয়ে দাঁড়িয়ে আছে, কোন মুখ হয়ে দাঁড়িয়ে আছে, উদয় কোন মুখ হয়ে দাঁড়িয়ে আছে, এটি কিন্তু আমাদের প্রশ্ন। এটি একটু কাইন্ডলি কমেন্ট করে জানান, এটি একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। দেখি এটা কে কে পারে। এটা কিন্তু খুবই ইজি একটি প্রশ্ন ছিল, খুবই ইজি একটি প্রশ্ন আছে যে একদিন সকাল বেলায়, একদিন সকাল বেলায় কি হয়েছে বলুন, সকালে উদয় এবং বিশাল একটি ক্রসিং এ মুখোমুখি, মুখোমুখি আপনাকে দাঁড়িয়ে কথা বলছিল। বলছে যদি বিশালের ছায়া উদয় ঠিক বাম পাশে পড়ে, তাহলে উদয় কোন মুখ দিকে দাঁড়িয়ে আছে। মুজিব কবির বলতেছে ইস্ট। একটু একটু দেখো তো ইস্ট হবে কিনা, একটু ইস্ট হবে কিনা, একটু ভালো করে দেখে বলুন। সকলে একটু উত্তরটি করার চেষ্টা করুন যে ইস্ট হবে কিনা, ইস্ট হবে কিনা। প্লিজ দেখুন, একদিন সকাল বেলায় উদয় এবং বিশাল একটি ক্রসিং এ মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিল। যদি বিশালের ছায়া, বিশালের কিন্তু ছায়া পড়তেছে উদয়ের ঠিক বাম পাশে পড়ে, তাহলে উদয় কোন মুখ হয়ে দাঁড়িয়ে আছে, উদয় কোন মুখ হয়ে দাঁড়িয়ে আছে। সকলে পূর্ব বলতেছে, কেন আব্দুল গফুর ভাই বলতেছে উত্তরে, রফিকুল ইসলাম ওজিল ভাই বলতেছে উত্তরে।
গুড। তাহলে একটু আমরা দেখি এখানে আমাদের মেইন ব্যাপারটা হচ্ছে বেলাটা কখন, সকাল বেলায়। বেলাটা কখন, সকাল বেলায়। তাহলে যদি আমরা এইভাবে ডিরেকশনটা কল্পনা করি, তাহলে যদি সকাল বেলায় কথা বলতেছে, যেহেতু সকাল বেলায় কথা বলতেছে, তার মানে আলটিমেটলি বুঝতে হবে এখানে সূর্যের একটি ব্যাপার আছে। সূর্যের একটি ব্যাপার আছে, অর্থাৎ সূর্য মামা আমরা জানি এখানে কিন্তু দাঁড়িয়ে আছে, সূর্য মামা এখানে দাঁড়িয়ে আছে। এরা এখন মুখোমুখি কথা বলতেছে, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। এইদিকে পূর্ব দিক, মনে করেন আমি যদি পূর্ব দিকে যদি মনে করেন যে আসলে দাঁড়িয়ে থাকে, আর আমার এই দিক বরাবর যদি কেউ থাকে, আর সূর্য যদি এই দিক থেকে আসে, ছায়া কিন্তু আমাদের পিছনের দিকে পড়বে, অর্থাৎ আমাদের ডানে বামে কিন্তু ছায়া পড়তেছে না। এটা কিন্তু এটা বোঝার ব্যাপার যে যেহেতু এটি পূর্ব দিক থেকে সূর্য উঠতেছে, তাহলে আমি সোহাগ বা মনে করেন আমি বিশাল বা উদয়, যদি আমি এই দিকে দাঁড়িয়ে থাকি পূর্ব দিক বরাবর, আর যদি পশ্চিম দিক বরাবর এখানে মনে করুন যে আরেকজন দাঁড়িয়ে আছে, তাহলে আমাদের দুজনের ছায় কিন্তু পশ্চিমে পড়বে। যেহেতু আমি পূর্ব দিকে তাকিয়ে আছি, সূর্য এই দিক থেকে যদি লাইট দেয়, আমার অপোজিটে যদি এভাবে কেউ দাঁড়িয়ে থাকে, দুজনের ছায় কিন্তু পিছনে পড়বে, আমাদের ডানে বা বামে পড়তেছে না। তার মানে প্রথম যেটি কন্ডিশন, প্রথম যেটি জানার ব্যাপার, যে আমরা কেউই কিন্তু পূর্ব দিক বরাবর কিন্তু তাকিয়ে নেই। কখন আমার ডানে বামে ছায়া পড়বে, যখন মনে করেন একজন এইভাবে দাঁড়িয়ে থাকবে আর একজন এইভাবে দাঁড়িয়ে থাকবে, তাহলে কি হবে দেখুন তো। তাহলে এই সূর্য যখন এখানে আসবে, এর ছায়া এই দিকে পড়বে, এই সূর্য যখন এই দিক থেকে লাইট দিচ্ছে, এর কারণে এখানে শ্যাডো পড়বে, এর ছায়াটা এইদিকে পড়বে। এখন আপনাকে হিসাব করে দেখতে হবে, এর সাপেক্ষে যদি ধরি, এর সাপেক্ষে যদি ধরি, এই যে এই ছেলেটা সাপেক্ষে যদি ধরি, তাহলে বাম দিকে একটা ছায়া, কার ছায়া, এই যে এর ছায়া, এর দেখতেছে, তাহলে এর সাপেক্ষে কিন্তু বাম দিকে একটা ছায়া পড়ছে। এখন আপনাকে হিসাব করতে হবে যে কার ছায়া পড়ছে, এটা একটু দেখতে হবে। যদি বিশালের ছায়া উদয়ের ঠিক বাম পাশে পড়ে, কিন্তু এর সাপেক্ষে ধরলে ছায়াটা কোন দিকে পড়বে দেখুন তো, এর মুখ আছে এইদিকে, তাহলে ওর ডান দিক না এইদিকে, তাহলে দেখুন উভয় ছায়া কিন্তু এইদিকে পড়তেছে, কিন্তু এর সাপেক্ষে যদি ধরি বা এর ছায়াটা যদি আমি ধরি, তাহলে এর ছায়াটা কিন্তু এইদিকে পড়তেছে। তাহলে এখানে আপনাকে এটাই কিন্তু হিসাব করে দেখতে হবে যে কার ছায়াটা আসলে আপনাকে হিসাব করতে হবে, কার বাম দিক হয়। তাহলে এটাই কিন্তু দেখতে হবে, যদি বিশালের ছায়া উদয়ের ঠিক, উদয়ের ঠিক বাম পাশে পড়ে, মানে এটি হচ্ছে উদয়, এটি কি উদয়, উদয়ের বাম পাশে এদিকে, তাহলে এই যে বিশালের ছায়াটা সত্যি কিন্তু উদয়ের বাম পাশে পড়েছে। কিন্তু উদয়ের সাপেক্ষে দেখুন, ও ছায়াটা তো অবশ্যই পশ্চিমে পড়বে, উদয়ের সাপেক্ষে কিন্তু এই ছায়াটা ডান দিক। অর্থাৎ যদি মানে এইটা এইটা যদি খেয়াল করি, অর্থাৎ বিশালের সাপেক্ষে তো ধরি, সরি এটা তো বিশাল, একটু নাম লিখে দিই, এটি মনে করেন বিশাল, আর এটি মনে করেন উদয়। এটি কি উদয়, উদয়ের মুখ যেহেতু এই দিকে আছে, এটি বাম হাত, তাহলে দেখুন এইদিকে উভয় সাইড কিন্তু বাম দিকে পড়বে, আর বিশালের সাপেক্ষে যদি ধরতাম, তাহলে কিন্তু এই সাইডে ডান দিকে হতো। তাহলে আমাদের এখান থেকে যেটা জানার ব্যাপার, সেটি হচ্ছে যদি বিশালের ছায়া এই উদয়ের ঠিক বাম পাশে পড়তো, এটি নিশ্চয়ই উদয়, এবং এই উদয়ের কিন্তু এটা বাম পাশে হচ্ছে যেদিকে আলটিমেট ছায়া পড়েছে। তাহলে আপনাকে বলেছে উদয়ের মুখ কোন দিকে আছে, তো যেহেতু এটি পূর্ব দিক, তাহলে উপরে মানে কি উত্তর, এর মুখ যেহেতু উপর বরাবর রয়েছে, তার মানে যারা যারা উত্তর দিক বলেছেন তাদের উত্তরটি সঠিক হয়েছে, যারা যারা উত্তর দিক বলেছেন তাদের উত্তরটি কি সঠিক হয়েছে। আশা করি আপনারা এই ব্যাপারটি ক্লিয়ার হয়েছেন। ছায়া রিলেটেড এই ব্যাপারগুলো খুব কনসাসলি দেখবেন, যে আপনাকে যদি বলে সকাল বেলায়, তাহলে মনে রাখবেন সকাল বেলায় যদি আপনারা পূর্ব পশ্চিমে তাকায় থাকেন, অর্থাৎ আপনি তাকাচ্ছেন পূর্ব দিকে, আপনার বন্ধু তাকাচ্ছে পশ্চিম দিকে, তাহলে আপনার ছায়া পড়বে পিছনের দিকে, ডানে বামে পড়বে না। সকাল বেলায় যদি ডানে বামে ছায়া পড়ে, তখন আপনি শিওর থাকবেন যে উত্তরে এবং দক্ষিণ বরাবর তাকিয়ে আছেন, অর্থাৎ আমি আছি এইভাবে, এইভাবে আছে, তাহলে কিন্তু এই পূর্ব দিক থেকে কোনো সূর্য পড়লে ছায়াটা এদিকে পড়বে। ছায়াটা যদি বাম পাশে পড়ে, তাহলে বুঝতে হবে যে উত্তর দিকে আছে, তার দিকে পড়েছে। আর যদি বলতে ছায়াটা ডান দিকে পড়েছে, তাহলে বুঝতে হবে এর সাপেক্ষে কল্পনা করেছে, কারণ এর সাপেক্ষে এ যদি এইদিকে মুখ আছে, তখন কিন্তু ডান দিকে পড়বে। এইভাবে আপনি কল্পনা করতে পারেন। দুটি কথা সকাল বেলায় বললে, কেউ কিন্তু পূর্ব পশ্চিমে তাকিয়ে থাকলে কারোর ছায়া ডানে বামে পড়বে না, ছায়া পড়বে তাদের পিছনে। ডানে বামে ছায়া পড়তে তারা অবশ্যই উত্তর এবং দক্ষিণ মুখী আছে। এখন যদি বামে ছায়া পড়ে, তাহলে ধরে নিতে হবে, বামে যদি ছায়া পড়ে তাহলে ধরে নিতে হবে তার মুখ আছে উত্তরে, ডানে যদি ছায়া পড়ে তাহলে ধরে নিতে হবে, কারণ এর ছায়াটা ডানে পড়েছে এর সাপেক্ষে, বোঝা গেছে, এর সাপেক্ষে ডানে পড়েছে, তখন তাহলে ধরে নিতে হবে এর মুখ আছে দক্ষিণে। তাহলে এই রিলেটেড আরেকটি প্রশ্ন একটু দিচ্ছি, এই রিলেটেড আরেকটি প্রশ্ন দিচ্ছি, ওকে, এই রিলেটেড আরেকটি প্রশ্ন দিচ্ছি। একটু অঙ্কগুলো লিখতে আমারও বোরিং লাগতেছে, কিন্তু খাতা কলমে যদি ক্লাস নিতাম তাহলে আগে লিখে রাখতে পারতাম, সেটা আসলে খুবই আপনার আনপ্রফেশনাল হয়ে যায়। এই জন্য চেষ্টা করতেছি বোর্ডে একটু আপনারা ধৈর্য ধরে
আসলে অপেক্ষা করবেন। আমরা চেষ্টা করব খুব দ্রুতই আসলে এই ব্যাপারটি কিনে নেওয়ার। ওকে, একটি স্মার্ট বোর্ড কিনে নেব, কিন্তু আসলে আমি একটু বাসা চেঞ্জ করব, তো তো কোথায় যে আসলে পরবর্তী পোস্টিং পাবো এই জন্য আমি শিওর হতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, এই টাইপের আরেকটি দিচ্ছে। তো সেটি আসলে ইংরেজিতে আছে যে ওয়ান মর্নিং আফটার সানরাইজ। ওয়ান মর্নিং মানে একদিন সকালে, আফটার সানরাইজ মানে সূর্যোদয়ের পর, তাই না? আফটার সানরাইজ, তাহলে ওয়ান মর্নিং আফটার সানরাইজ সুরেশ ওয়াজ স্ট্যান্ডিং ফেসিং এ পোল। তার মানে দেখুন সুরেশ, সুরেশ কি ছিল? ওয়াজ স্ট্যান্ডিং, অর্থাৎ সুরেশ কিন্তু দাঁড়িয়ে ছিল। সুরেশ ওয়াজ স্ট্যান্ডিং ফেসিং এ পোল, অর্থাৎ তার ফেস বরাবর একটা পোলও ছিল। ফেসিং এ পোল মানে কারেন্টের পোল বা এরকম একটা পিলার ছিল। এখন বলতেছে দি শ্যাডো অফ দি পোল, অর্থাৎ এই যে শ্যাডো হচ্ছে দি শ্যাডো অফ দ্য পোল, দি শ্যাডো অফ দ্য কি পোল, কি বলুন? ফেল এক্স্যাক্টলি টু হিজ রাইট। দেখুন ফেল এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি টু হিজ রাইট, টু হিজ কি, টু হিজ রাইট, এই দেখুন রাইট সাইডে পড়েছে। টু হিজ কে রাইট, টু হুইচ ডিরেকশন ওয়াজ হি ফেসিং, এটা আপনাদেরকে জানতে চেয়েছে যে টু হুইচ ডিরেকশন, টু হুইচ ডিরেকশন ওয়াজ হি ফেসিং, টু হুইচ ডিরেকশন ওয়াজ হি ফেসিং। দেখি এই উত্তরটি কে কে পারেন, এই উত্তরটি কে কে পারেন। যারা যারা চালাক তারা কিন্তু অলরেডি আমি বিগত প্রশ্নে যে ব্যাখ্যা দিয়েছি সেই ব্যাখ্যা থেকে কিন্তু তারা অ্যান্সারটি করতে পারবে। তাদের এই অঙ্কটি পড়াই লাগবে না, কারণ আমি ডান বামের একটি কথা বিগত প্রশ্নে বলেছিলাম যে যখনই আপনার কাছে এমন আসবে যে ডান বাম দেখে কিন্তু আপনি অনেকটাই শিওর হয়ে যেতে পারবেন যে কি হবে আসলে। হ্যাঁ, দেখি এটা কে কে পারে। হ্যাঁ এই তো বস দেখতেছি, আজিজুর রহমান ভাই বলতে সাউথ, আসমা রিঙ্কি আপু বলতেছে সাউথ, এবং মাহফুজ আপু বলতেছে সাউথ। গুড, কারণ এটি কিন্তু সে আগেরটাই, অর্থাৎ আমি যেটা বলেছিলাম যদি বন্ধুরা সকালবেলায় পূর্ব পশ্চিমে কথা বলে ছায়া ডানে বামে পড়বে না, কারণ পূর্ব পশ্চিম পর্ব কথা বললে পূর্ব দিকে সূর্য আসলে উভয় ছায়া কিন্তু পিছনে পড়বে, ডানে বামে যাবে না। ডানে বামে ছায়া পড়া মানেই আপনাকে ধরে নিতে হবে তারা অবশ্যই উত্তর এবং দক্ষিণ দিক বরাবর আছে। তার মানে আমি দেখতে পাচ্ছি এই যে এখানে আছে সূর্য মামা, এখান থেকে লাইট দিচ্ছে, এখান থেকে একজন মানুষ, আর এখান থেকে সাপোজ কিছু একটা আছে বা সেটা পোল বা মানুষ যাই হোক না কেন, ছায়া যেহেতু বামে পড়তেছে মানে ছায়া উভয়েরই এইদিকে পড়বে। এখন দেখতে পাচ্ছি ডানে, কার ডানে পড়বে? দেখুন এটা তো হয় পোল, তাহলে পোলের সাপেক্ষে কিন্তু এটি দেখুন এইদিকে তো হয় পোল, পোলের বামে, কিন্তু এটা তো এই মুখ বরাবর আছে, নিচে আছে মানে এভাবে ফেস টু ফেস এভাবে আছে। তাহলে দেখুন এর ডানে পড়তেছে, এই যে দেখুন ওয়াজ স্ট্যান্ডিং ফেসিং এ পোল, দ্য শ্যাডো অফ দি পোল, অর্থাৎ এই পোলের যেটি আছে ফেল এক্স্যাক্টলি হিজ রাইট, অর্থাৎ এই যে তার মানে এটি নিশ্চয়ই কিন্তু এর নাম কি সুরেশ, এটি অবশ্যই সুরেশ, কি বলুন সুরেশ, কারণ এইটা সুরেশের ডান দিক কিন্তু পোলের বাম দিক, তার মানে এক্স্যাক্টলি যেহেতু সুরেশের ডানে পড়েছে তার মানে সুরেশ কিন্তু এটা, এটা কি সুরেশ। তাহলে যেহেতু এটা সুরেশ এবং সেটি তার ডানে পড়েছে, তাহলে সুরেশের মুখ কোন দিকে আছে? এটা নিচের দিকে, আর নিচে মানে দক্ষিণ। ফলে যে সমস্ত প্রিয় ভাই এবং বোনেরা সাউথ অ্যান্সার করেছেন তাদের উত্তর কি সঠিক হয়েছে। আশা করি আপনারা এই টেকনিকের মাধ্যমে এই টাইপের অঙ্কগুলো সবসময় করতে পারবেন। আপনি জাস্ট দেখবেন যদি ছায়া ডানে পড়ে তাহলে শিওর যার ডানে পড়ছে তার মুখ কোন দিকে আছে? তার মুখ দক্ষিণে আছে। যদি ছায়া বামে পড়ে তাহলে মনে রাখবেন যে ছায়া যে বামে পড়লো তাহলে তার মুখ উত্তরের দিকে আছে। আর তারা যদি এভাবে ইস্ট টু ওয়েস্ট বরাবর যদি তাকিয়ে থাকে তাহলে তাদের ছায়া অন্তত ডানে বামে পড়বে না, সামনে পিছে পড়বে। ওকে, আশা করি এটুকু ক্লিয়ার। তো চলুন এইটুকু যদি ক্লিয়ার হয়ে যায় আমরা পরবর্তী টাইপের অঙ্কগুলো নিয়ে একটু আলোচনা করব, পরবর্তী টাইপের অঙ্কগুলো নিয়ে একটু আলোচনা করব। ওকে, এইটুকু একটু ক্লিয়ার কিনা প্লিজ একটু দ্রুত কমেন্ট করে জানান তো, এইটা ক্লিয়ার কিনা। এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলেই কেবল আমরা পরবর্তী টাইপ নিয়ে আলোচনা করব। তাহলে টাইপ 3 এখন আমরা যেটি দেখাবো সেটি হচ্ছে টাইপ
3, অর্থাৎ 3 নম্বর যে টাইপ সেই টাইপটি নিয়ে এখন একটু আমরা আলোচনা করব। টাইপ 3, এই টাইপ 3 তে আমরা যে অঙ্কগুলো দেখাবো সেটি হচ্ছে ঘড়ি সংক্রান্ত কিছু অঙ্ক দেখাবো, ঘড়ি সংক্রান্ত কিছু অঙ্ক। এখানে যে ব্যাপারটি, এটি 36তম বিসিএস রিটেন পরীক্ষাতে প্রশ্নটি আসছে। প্রশ্নটি হচ্ছে এমন, একটি দেয়াল ঘড়িতে যখন 9:30 বাজে, এটা একদম সহজ, জাস্ট ঘড়ি আঁকালে উত্তর মিলাতে পারবেন। কিন্তু যেহেতু প্রশ্নগুলো আগের তুলনায় আলাদা, তাই একটা নতুন টাইপ, যে ঘড়িতে একটি দেওয়াল ঘড়িতে যখন যখন 9:30 বাজে, যখন 9:30 বাজে, তখন বলতেছে, তখন যদি মিনিটের কাঁটাটি পূর্ব দিকে থাকে, হ্যাঁ, তখন তখন যদি মিনিটের কাঁটাটি তখন যদি মিনিটের কাঁটাটি কি হবে বলুন? তখন যদি মিনিটের কাঁটাটি কোন দিকে থাকে? বলেছে পূর্ব দিকে থাকে, তবে ঘন্টার কাঁটাটি কোন দিকে থাকবে? পূর্ব দিকে থাকে, তবে ঘন্টার কাঁটাটি কোন দিকে থাকবে? তবে ঘন্টার কাঁটাটি কোন দিকে থাকবে? কাঁটাটি কোন দিকে থাকবে? কোন দিকে থাকবে? দেখি কে কে উত্তরটি পারে। আমি এইটা আসলে বোর্ডে করার থেকে এই অঙ্কগুলো খাতায় করাতে একটু বেশি ইন্টারেস্ট ফিল করি, এবং খাতাতে করলে আমার থেকে মনে হয়েছে এখন যে কয়েকটা টাইপ দেখাবো, এই টাইপের অঙ্কগুলো আপনার যে পরীক্ষাতে যে খাতায় লিখবেন না, ওই খাতায় করলে কিন্তু আপনারা বেশি সহজে বা বেশি দ্রুত কিন্তু অ্যান্সার করতে পারবেন, বেশি সহজে বা বেশি দ্রুত অ্যান্সার করতে পারবেন। এখন একটু প্লিজ আপনারা একটু এইটার অ্যান্সার করার চেষ্টা করুন, এটা একটু অ্যান্সার করার চেষ্টা করুন। দেখি একটু আপনারা প্লিজ কাইন্ডলি উত্তর করার চেষ্টা করুন, এরপর আমি আসলে এটা একটু করিয়ে দেবো। ওকে, এটা একটু করিয়ে দেবো। হ্যাঁ, অনেকে বলছে পশ্চিম, সাউথ, সাউথ ওয়েস্ট, এরকম অনেক কথা বলতেছে। তো আমি আসলে এইগুলো যেটা করব, যে পরীক্ষার হলে আপনি এই অঙ্কগুলো করার ক্ষেত্রে একটা ঘড়ি বানাবেন, চেষ্টা করবেন একটা ঘড়ি বানানো, যে একটি দেওয়াল ঘড়িতে 9:30 বাজে। তার মানে দেখুন, এই যে দেওয়াল ঘড়ি তো অনেকটা এরকম হয় না, যে দেওয়াল ঘড়িতে এরকম হয়, 9:30 বাজা মানে কি? 9:30 বাজা মানে এইটা, এখানে কিন্তু আপনি জানেন 9টা থাকে, আর এখানে থাকে কি 10টা। তো 9:30 মানে কি? এইটা কিন্তু আলটিমেটলি ঘন্টার কাঁটা কিন্তু এই বরাবর চলে গেছে। আর যেটা 30 মানে কি? এইটা যেটা 6 রয়েছে, এখানে 6, সেখানে 30 বাজে, অর্থাৎ মিনিটে কাটা কিন্তু অলরেডি এরকম চলে আসছে, তাই না? মানে এটা কিন্তু একটা নর্মাল ঘড়ি, অর্থাৎ যখন আপনি কিছু বলতেছেন, ঘড়িটা কিন্তু নর্মালি এরকম হয়, এরকম হয়, হ্যাঁ, ঘড়িটা কিন্তু নর্মালি এরকম হয়। এখন এখন আমি পরীক্ষার হলে যে কাজ করব, এটা খুব ইজিলি করা যায়। বল, তখন যদি মিনিটে কাটাটা পূর্ব দিকে থাকে, দেখুন নর্মালি ঘড়ি যখন এভাবে আপনার পাশে আসে, তখন কিন্তু মিনিটে কাটাটা কিন্তু আসে কোন দিকে বলুন? নর্মালি এটি কিন্তু আছে দক্ষিণ দিকে। কোন দিকে? দক্ষিণ দিকে। আমি একটু দেখাইতেছি, তখন কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু দক্ষিণ দিকে আছে। এখন আপনাকে এটা বলিনি, বলতেছে মিনিটে কাটাটা যদি পূর্ব দিকে থাকে, তাহলে একটু আপনি এইভাবে টাকায় নেন, এইভাবে আপনি জানেন এটা হচ্ছে পূর্ব দিক। কি দিক? এটি পূর্ব দিক। এখন আপনি তো নিশ্চয়ই এটি একটি, মানে যে পরীক্ষার যে খাতা, সেই খাতায় আপনি সর্বপ্রথম ঘড়িটা আঁকাবেন। এবার এই ঘড়িটাকে নিয়ে যে এই যে মিনিটের যে কাঁটা, এই যে মিনিটের যে কাঁটা, সেই কাঁটাটাকে আপনি মনে করেন পূর্ব দিকে দিয়ে দিবেন। কোন দিকে দিয়ে দিবেন? পূর্ব দিকে দিয়ে দেবেন। এখন তাহলে দেখুন তো, এইটা তো পূর্ব দিক হয়, তাহলে এটা কি পশ্চিম দিক? এটা কি পশ্চিম দিক? এটি কি উত্তর দিক? তাহলে এখান থেকে যে দিকটা আপনি পাইতেছেন, এই যে এই দিক বরাবর চলে আসলো, এই দিক বরাবর চলে আসলো, তার মানে এইটি আপনি দেখতে পাচ্ছেন এই দিকটির সাপেক্ষে এটি কিন্তু সাউথ দিক। এবং এই যে যেহেতু একেবারে সাউথ বরাবর নয়, আবার ওয়েস্ট বরাবর নয়, অর্থাৎ এটি কিন্তু আলটিমেটলি সাউথ ওয়েস্ট ডিরেকশন বরাবর আছে। কোন ডিরেকশন বরাবর আছে? সাউথ ওয়েস্ট। তাহলে আমি কি বললাম, নর্মালি আপনি এভাবে যে ঘড়িতে যেমন থাকে সেটি একটু আঁকানোর চেষ্টা করবেন। এরপরে আপনাকে দেখবেন যে যে দিকটি আসলে ঘুরাই দিয়েছে, অর্থাৎ বলেছে তখন যদি মিনিটে কাটাটি পূর্ব দিকে থাকে, নর্মালি কিন্তু নর্মাল ডিরেকশন অনুসারে নিচে আসে,
তার মানে এটা দক্ষিণ দিক। কিন্তু যখন আপনি এটা পূর্ব দিকে বলবেন তখন আপনি দেখবেন এটা পূর্ব দিক। তাহলে এইটা যদি পূর্ব দিক হয় তাহলে এটা নিশ্চয়ই ওয়েস্ট দিক। এটা কি ওয়েস্ট দিক, এটা সাউথ দিক। তাহলে এটি কিন্তু একদম সাউথ বরাবর নেই, ওয়েস্ট বরাবর নেই, এর মাঝামাঝি আছে। তার মানে এটি কিন্তু আলটিমেটলি সাউথ ওয়েস্ট ডিরেকশন বরাবর আছে। কোন ডিরেকশন বরাবর আছে? সাউথ ওয়েস্ট ডিরেকশন বরাবর আছে। হ্যাঁ, এই যে সাউথ ওয়েস্ট থাকলে অ্যান্সার ওইটাই। গুড, সাউথ ওয়েস্ট ডিরেকশন বরাবর আছে। ফলে যারা যারা আসলে উত্তর করেছেন দক্ষিণ পশ্চিম বা সাউথ ওয়েস্ট, তাদের অ্যান্সারটি হয়েছে। একেবারে কেন সাউথ হলো না? কারণ এই যে যখন আসলে আপনার ঘন্টা কাটা তো একেবারে 9টা বরাবর নিয়ে আধা ঘন্টা যখন হয়েছে তখন কিন্তু 9টা এবং 10টা মাঝামাঝি পর্যায়ে চলে গেছে না, এই কারণেই কিন্তু এটা সাউথ ওয়েস্ট হয়েছে। হ্যাঁ, এটা সাউথ ওয়েস্ট হয়েছে। হ্যাঁ, দক্ষিণ পশ্চিম মোস্তফা সুমন ভাই। আর শুধু দক্ষিণ হতো যদি অপশনে দক্ষিণ পশ্চিম না থাকে তখন কিন্তু এটি দক্ষিণ দিকে হবে। আশা করি ব্যাপারটি ক্লিয়ার। এই প্লিজ একটু কাইন্ডলি কমেন্ট করে জানান তো এটুকু ক্লিয়ার কিনা। তাহলে এই রিলেটেড আরেকটি দেব, যদি এটা ক্লিয়ার হয়ে যান তাহলে এই রিলেটেড আরেকটি দেব, এই রিলেটেড আরেকটি দেব। তখন দেখবো পরীক্ষাতে আপনি এই কাজটাই করবেন। হ্যাঁ, মানে আপনি প্রথম ফিগার আঁকাবেন, এরপর একটা ডিরেকশন অনুযায়ী ওইটা যেভাবে দেওয়া আছে ওই ডিরেকশন অনুযায়ী দেবেন, তাহলে কিন্তু ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, এই টাইপের অঙ্ক আরেকটি দিচ্ছি, এই টাইপের অঙ্ক আরেকটি দিচ্ছি। সেটা হচ্ছে এমন 2 নম্বরের অঙ্কটি করুন। বলা হচ্ছে একটি দেওয়াল ঘড়িতে যখন 9টা বাজে, দেখুন একটি দেওয়াল ঘড়িতে, দেওয়াল ঘড়িতে যখন 9টা বাজে, যখন 9টা বাজে, হ্যাঁ, একটি দেওয়াল ঘড়িতে যখন 9টা বাজে তখন ঘন্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে, তখন ঘন্টার যে কাঁটা আছে সেই ঘন্টার কাঁটা, তখন ঘন্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে, হ্যাঁ, ঘন্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে। এখন কি বলতেছে? পশ্চিম দিকে থাকে, তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? কোন দিকে থাকবে? তাহলে এইটুকু একটু ক্লিয়ার কিনা এটা একটু জানতে চাই। এটি 32তম বিসিএস লিখিত পরীক্ষা একটি প্রশ্ন। হ্যাঁ, 32তম বিসিএস লিখিত পরীক্ষা একটি প্রশ্ন যে একটি দেওয়াল ঘড়িতে যখন 9টা বাজে তখন ঘন্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? দেখি এটা কে কে পারে। মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? হ্যাঁ, আজিজুর রহমান ভাই একটা অ্যান্সার করেছেন, মোস্তফা সুমন ভাই অ্যান্সার করেছেন। তো আমি এটাই বলতেছিলাম যে এই ক্ষেত্রে আপনি সর্বদা আপনি যে কাজ করবেন যে এইভাবে একটি মনে করেন যে এটা একটা আঁকাবেন। হ্যাঁ, এইভাবে একটা ঘড়ির মতো আঁকাবেন। এখন আপনি কি বলছেন 9টা বাজে, তো 9টা যখন নর্মালি বাজে, এখান থেকে 9 আর 12টা হচ্ছে এটা, তো নর্মালি যখন 9টা বাজে এইটা দেখুন ঘন্টার কাটা, এটা কি ঘন্টা বা আওয়ারের কাটা। আর মিনিটের কাটা যেটা, এটা কিন্তু দেখতে পাচ্ছেন মিনিটের কাটা এরকম থাকে নর্মালি। কিন্তু তার মানে নর্মালি কিন্তু মিনিটের কাঁটাটা 9টার সময় উত্তর দিকে থাকে। কোন দিকে থাকে? উত্তর দিকে থাকে। আচ্ছা, এখন আপনাকে বলেছে এবং আচ্ছা এটা তো কোনো প্রশ্ন না, ফালতু একটা প্রশ্ন। এটা কোনো প্রশ্ন নর্মালি দেখা যাইতেছে যে যখন 9টা বাজে তখন ঘন্টার কাঁটা তো পশ্চিমে থাকে, তো 9টার সময় তো ঘন্টা কাঁটা নর্মালি পশ্চিমে আছে, তাহলে মানে বাকি কাঁটা উত্তর দিকে থাকে। এটা তো কোনো প্রশ্নের ভিতরে পড়ে না। অর্থাৎ এটি কিন্তু একেবারে ইজি। হ্যাঁ, এটা মানে নর্মাল সেন্সে মিলে যাচ্ছে, এখানে কোনো চালাকিই করে নাই। যেহেতু এখানে আপনার 9টার সময় পশ্চিম, এই 9টা তো নর্মালি এদিকে থাকে, আর 12টা যেটা সেটা কিন্তু নর্মালি কিন্তু এই দিকে থাকে। এখন আপনাকে জাস্ট বলেছে যে যদি পশ্চিম দিকে থাকে, হ্যাঁ ঘন্টার কাঁটা তো পশ্চিম দিকে থাকে, ঘন্টার কাঁটা পশ্চিম দিকে আসে, তাতে কোনো ঝামেলাই নেই, তাতে কোনো পেঁয়াজি নেই, জাস্ট ঘড়িটা আঁকাইলেই উত্তর হয়ে যায়। আমি ভাবছিলাম কি না কি, ফালতু ফালতু খুবই মানে ইজি প্রশ্ন করে ফেলছে। আচ্ছা, এইটাই বাদ দিয়ে দিলাম। ওকে, এইটাই বাদ দিয়ে দিলাম, কারণ মেজরিটি ক্ষেত্রে কি এটা একটু চেঞ্জ করে দেবে। তখন আপনি ফিগারটা আঁকাবেন, আঁকিয়ে আমি এর আগের প্রশ্ন যেটা বললাম ফিগারটা আঁকাবেন, আঁকিয়ে আপনি জাস্ট দেখবেন যে সেটি আসলে আপনার নর্মাল যে ডিরেকশন ওই ডিরেকশন অনুযায়ী একটু দেখার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা এটা বাদ, এটা যেহেতু ফালতু এটা বাদ। ওকে,
এরপরে টাইপ 4, লাস্ট টাইপ, আজকের যে অঙ্ক সেই টাইপ, অঙ্কের শেষ যে টাইপ অর্থাৎ 4 নম্বর টাইপ নিয়ে একটু আমরা আলোচনা করতেছি। এটি 36তম বিসিএস লিখিত পরীক্ষা একটি প্রশ্ন, যে উত্তর অভিমুখী একটি জাহাজ, মানে এটি খুব দারুণ একটি প্রশ্ন বিসিএস এর, যে উত্তর অভিমুখী, উত্তর অভিমুখী একটি জাহাজ। তাহলে উত্তর অভিমুখী একটি জাহাজ বলেছে, যদি ডানে মোড় নিতে থাকে, এটা প্রথমটা একটু সহজ, যদি ডানে মোড় নিতে থাকে, ডানে মোড় নিতে থাকে, উত্তর অভিমুখী একটি জাহাজ যদি ডানে মোড় নিতে থাকে যতক্ষণ না সেটি দক্ষিণ পশ্চিম অভিমুখে যেতে পারে, মানে ডানে মোড় নিতেই থাকবে যতক্ষণ না, যতক্ষণ না সেটি, যতক্ষণ না সেটি কোন দিকে বলুন, দক্ষিণ পশ্চিম অভিমুখে যেতে পারে, দক্ষিণ পশ্চিম অভিমুখে যেতে পারে, অভিমুখে যেতে পারে। এখন আপনাকে যেটি জানতে চেয়েছে সেটি প্রায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, সেটি সেটি প্রায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, কোণ উৎপন্ন করবে। হ্যাঁ, এই প্রশ্নটি একটু উত্তর দেওয়ার চেষ্টা করুন, এই প্রশ্নটি একটু উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর অভিমুখী একটি জাহাজ যদি ডানে মোড় নিতেই থাকে কতক্ষণ নেবে, যতক্ষণ না ওই জাহাজটিতে মুখ আছে সেটি দক্ষিণ পশ্চিম অভিমুখে যেতে পারে। সেটি প্রায় কত ডিগ্রি, মানে তার বর্তমান যে অবস্থান আছে সেই বর্তমান অবস্থান থেকে তাকে কত ডিগ্রি মোড় নেওয়া লাগবে, একটু প্লিজ একটু এটা একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করুন যে তাকে কত ডিগ্রি মোড় নেওয়া লাগবে, কত ডিগ্রি মোড় নেওয়া লাগবে। সাগর ভাই বলছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। হ্যাঁ, এই তো মুজিব কবির, মুজিব কবির উত্তর সঠিক হয়েছে, মুজিব কবিরকে গুরু মানা হলো, আপনার উত্তর অসাধারণ হয়েছে, 225 বলেছেন, হ্যাঁ 225 বলেছেন। তাহলে একটু দেখি আমরা নরমালি, নরমালি মনে করুন যে এরকম, যেহেতু এখানে আমাকে একটা দিকের কথা বলেছে যে দক্ষিণ পশ্চিম, তাহলে আমরা জানি এই দক্ষিণ পশ্চিম দিক হচ্ছে এই যে এই দিকটা, দক্ষিণ পশ্চিম মানে এই যে এই দিকটা, কারণ এইটা হচ্ছে দক্ষিণের দিকে আবার পশ্চিমের দিকে, তার মানে এটি কিন্তু দক্ষিণ পশ্চিম, এটি হচ্ছে আমাদের মেইন ব্যাপার। এখন আপনাকে বলেছে দেখুন যে একটি জাহাজ উত্তর অভিমুখে আছে, তার মানে এটা মনে করছে জাহাজ, এটা কি জাহাজ, এই জাহাজ কোথায় আছে এখন বলুন, অন্য একটা কালার দিয়ে দেখে, এই যে জাহাজ সেটা এখন উত্তর অভিমুখে আছে, কারণ এটা মুখ কোন দিকে, এই যে উপরে মানে উত্তর, উপরে মানে কি উত্তর, তার মানে এখান থেকে আমি দেখতে পাচ্ছি সেই জাহাজটি উত্তর অভিমুখে আছে। এখন জাহাজ কি করে, এইভাবে ঘুরতে থাকে, এইভাবে মোড় নিতে থাকে, কোন দিকে বলেছে, যদি ডানে মোড় না, তাহলে এই উত্তরের সাপেক্ষে ডান কিন্তু এইদিকে, উত্তরের সাপেক্ষে ডান কিন্তু এইদিকে আর এইদিকে বাম, তো জাহাজ এখন উত্তর বরাবর আছে, ডানে মোড় নিচ্ছে, এই যে নিতে আসে নিতে আসে নিতে আসে, এটা কিন্তু জাহাজের মুখ। বলছে কতক্ষণ নেবে, যতক্ষণ না সেটি দক্ষিণ পশ্চিম অভিমুখে যায়, এবার নিতে 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 এই পর্যায়ে চলে আসে। দেখুন এখন এই যে এই দিকটাই কিন্তু দক্ষিণ পশ্চিম, অর্থাৎ সহজ কথা এই জাহাজের মুখ এখান থেকে সরাসরি ঘুরে এখানে চলে আসছে। তাহলে এখন কত ডিগ্রি অ্যাঙ্গেল আমরা জানি, এই যে একটি এখান থেকে 180 ডিগ্রি, এই যে এইটুকু 180 ডিগ্রি, কারণ এটা কিন্তু অর্ধবৃত্ত, তখন এইটুকু 180 ডিগ্রি, আর এই যে চার কোণ যেটা আছে এই শুধু এইটুকু 90, তার মানে এর অর্ধেক কত 45, তখন এটি দেখুন 45, আর এই টোটালটা 180, তাহলে এই যে 180 যোগ কত 45 ডিগ্রি, অর্থাৎ 225 ডিগ্রি। যারা যারা লিখেছেন তাদের সঠিক উত্তর হয়েছে এখানে প্রবৃদ্ধ কোণ। হ্যাঁ, ওকে ওকে, গুড গুড, খুবই ভালো, অর্থাৎ এইভাবে মোড় নিয়েছে। তাহলে প্রশ্ন যত বড় উত্তর কিন্তু কি তত বড় নয়। একটা গান শুনেছিলাম না যে কি একটা জিনিস যত বড় জীবন তত বড় নয়, এটা সেরকম, প্রশ্ন যত বড় উত্তর তত বড় নয়। খুবই সহজ একটি উত্তর। ওকে, আচ্ছা এই টাইপের আরেকটি প্রশ্ন দিয়েই আজকে যে লেকচার সেটি শেষ করে দেব। তাহলে এই টাইপের একটা কঠিন এবং ইংরেজিতে লেখা একটা প্রশ্ন দিই, হ্যাঁ ইংরেজিতে লেখা একটা প্রশ্ন দিই, কারণ ইংরেজিতেও কিন্তু প্রশ্নটি আসে। তো বলতেছে এ ম্যান, এটা এটা লাস্ট উত্তর, ফলে সকলে একটু
উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এ ম্যান ইজ ফেসিং, ফেসিং কোন দিকে? ওয়েস্ট, অর্থাৎ সে কিন্তু ওয়েস্ট বরাবর আছে। এখন বলতেছে হি টার্নস 45 ডিগ্রি ইন ক্লকওয়াইজ ডিরেকশন, হি টার্নস 45 ডিগ্রি ইন ক্লকওয়াইজ ডিরেকশন, হ্যাঁ ক্লকওয়াইজ ডিরেকশন, he turns 45 degree in clockwise direction and then another 180 degree in the same direction, and then 180 degree in the same direction, in the same direction, 180 degree in the same direction, and then কাজ কাম নেই করতেই আছে, and then 270 degree, 270 degree in the anti-clockwise direction, in the anti-clockwise direction, in the anti-clockwise direction, anti-clockwise direction. But find which direction he is facing now, find which direction he is facing now, he is facing now, মানে খুবই ইজি একটি অ্যান্সার। দেখি কে কে পারে। এটাই কিন্তু আজকে আমাদের শেষ প্রশ্ন, ফলে এই উত্তরটি যে যে করতে পারবেন তাদের সকলের নাম বলা হবে এবং সকলের প্রতি আমি কিন্তু অনেক খুশি থাকব এবং আমি কিন্তু তাদের নাম মনে রাখার চেষ্টা করব। ওকে, ফলে দেখি এই উত্তরটি কে কে পারেন, এই উত্তরটি কে কে পারেন। লাভলি আক্তার আপু দেখছেন কত গানে অভিজ্ঞ, তিনি কিন্তু গান বলে দিয়েছে, আমি শুধু হিন্টস দিয়েছি। ওয়েস্ট, ওয়েস্ট আরেকটু দেখুন তো ওয়েস্ট কিনা, কারণ এখানে অন্য কোনো ডিরেকশনও কিন্তু হয়ে যেতে পারে, মানে হুবহু ওয়েস্ট সম্ভবত উত্তরটি হবে না। হ্যাঁ প্লিজ এটা একটু দেখুন, মানে এই প্রশ্নটার অ্যান্সারটা একটু দেখুন যে এইটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার কত হবে। তো দেখি এটার অ্যান্সার কে কে পারে। যে এ ম্যান ইজ ফেসিং ওয়েস্ট, এ ম্যান ইজ কে, সকলে ওয়েস্ট বলতেছে, তাহলে কি কোনো ভুল করলাম নাকি? তো এ ম্যান ইজ ফেসিং ওয়েস্ট, হি টার্নস 45 ডিগ্রি ইন ক্লকওয়াইজ। আচ্ছা আমরা আগাই, দেখি এখানে কি আসে। হ্যাঁ এই যে মুস্তফা সুমন ভাইয়ের উত্তরটি মনে হচ্ছে সঠিক হবে, মুস্তফা সুমন ভাইয়ের উত্তরটি মনে হচ্ছে সঠিক হবে। বাকির একটু অ্যান্সারকে একটু রিচেক করুন। দেখুন বলছে এ ম্যান ইজ ফেসিং ওয়েস্ট, তার মানে ওই ম্যানের মুখ কিন্তু এখন ওয়েস্ট বরাবর আছে, ফেসিং ওয়েস্ট মানে এই যে ওয়েস্ট বরাবর আছে। এখন বলতেছে হি টার্নস 45 ডিগ্রি ইন ক্লকওয়াইজ ডিরেকশন, তাহলে 45 ডিগ্রি যদি যাই, ক্লকওয়াইজ মানে কি, ক্লক কিন্তু এইভাবে এইভাবে ঘুরে এইভাবে, তাহলে ক্লক কিভাবে, এই যে 11 12 1 2, তার মানে এখান থেকে 9টা থেকে আলটিমেটলি ক্লকওয়াইজ ঘুরেছে, তার মানে সে প্রথমে কিন্তু 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরেছে। এবং বলছে এন্ড হি এন্ড দেন মানে কি বলছে ডিরেকশন, এন্ড দেন, হ্যাঁ এটা দেন হবে, দেন 180 ডিগ্রি ইন দ্য সেম ডিরেকশন, মানে সেম ডিরেকশন 180 গেছে, তার মানে এখন এখানে আছে 180 যাওয়া মানে কিন্তু এই যে পুরো একটা বৃত্ত কমপ্লিট করে, এই যে এইটুকু 180 মানে এইটুকু, হ্যাঁ কারণ এই টোটালটা কিন্তু একটা কি সমকোণ, মানে একটা এক সরল কোণ বা 180 ডিগ্রি বা অর্ধবৃত্ত, তার মানে এখান থেকে 180 যাওয়া মানে এই সোজা বরাবর আলটিমেটলি সে গেছে এবং 180 যে এখানে থেমে গেছে, এই টোটালটা আমরা দেখতে পাচ্ছি 180 ডিগ্রি। এখন আমাকে বলতেছে এই কাজটি সে করে ফেলছে, খুবই ভালো, খুবই ভালো। বলতেছে and then 270 ডিগ্রি ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, 270 ডিগ্রি, তার মানে 270 ডিগ্রি কত হবে দেখুন, এখান থেকে এই পর্যন্ত সে কিন্তু আসছিল। আচ্ছা বলতে বেশি আবেগে ছিলাম, 45 বাকি ছিল, হ্যাঁ ফার্স্ট কোয়াড্রেন্টে পা দিয়ে, গুড গুড গুড। এখন থেকে দেখুন এখান থেকে সে যখন ব্যাক করতেছে, এখান থেকে এখন অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, এইভাবে চলতে চলতে ভালো লাগলো না, আর চলবো না রে ক্লকওয়াইজ, এবারে অ্যান্টি ক্লকওয়াইজ যাবো, তো যা, তো এখান থেকে দেখুন অ্যান্টি ক্লকওয়াইজ এখান থেকে যাইতেছে, তাহলে এইটুকু 180, এই পর্যন্ত কত 180, কারণ এই 180 এদিকে গেছে 180 ব্যাক করলো, 270 মানে কি,
মানে এখনো সে 90 ডিগ্রি যাবে, তাহলে এইটুকু 45, তাহলে আরো 45 কিন্তু এখানে আসছে। তার মানে আলটিমেটলি ডিরেকশনে এইদিকে চলে গেছে এবং এসে সে এখানে থেমে গেছে। কোথায় থেমে গেছে? কারণ এই টোটালটা কিন্তু 270, কারণ এখান থেকে এই পর্যন্ত 180, আর এখান থেকে এইটুকু 45, এইটুকু 45, মানে আরো 90, তাহলে 270, মানে এখন সে এখানে আছে। এখন মানুষটা এইভাবে আছে, তার মানে তার মুখ এখন এইভাবে আছে, এই যে কলমের মুখের মতো এইভাবে আছে। তার মানে তার মুখ এখন আছে কোথায়? যেহেতু এখানে সাউথ এবং এখানে কি ওয়েস্ট, ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি তার মুখ আছে সাউথ ওয়েস্ট। হ্যাঁ, ওয়েস্ট সাউথ বলা যাবে না, শুরুতে নর্থ অথবা সাউথকে আনতে হবে, এরপরে ইস্ট ওয়েস্ট কথা বলতে হবে। তো যেহেতু সেখানে আছে, নিচে আছে তাই সাউথ, এবং এই দিকে আছে তাই ওয়েস্ট হবে। ফলে যারা যারা সাউথ ওয়েস্ট, বিশেষ করে আমি অনেকের নাম দেখতে পাচ্ছি, যে আপনার মুস্তফা সুমন ভাই, আজিজুর রহমান ভাই, রফিকুল ইসলাম ওজিল ভাই, এবং আসমা রিঙ্কি আপু, এবং মুজিব কবির ভাই, যারা যারা সাউথ ওয়েস্ট বলেছেন, সকলের উত্তরটি সঠিক হয়েছে। একটু আমাকে কাইন্ডলি কমেন্ট করে বলুন যে আমরা যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি মানসিক দক্ষতার, এতে কি আপনারা উপকৃত হচ্ছেন? যদি উপকৃত না হন, তাহলে আর সময় নষ্ট করে আমি এই লেকচার গুলো আর কন্টিনিউ করব না। এই 5টি যে ক্লাস এখানেই শেষ হবে, কারণ এর পাশাপাশি আমরা এখনো পিকচার রিলেটেড বেশ কিছু প্রবলেম আছে, সেটা নিয়ে আলোচনা করব। আয়নার প্রতিবিম্ব, দর্পণ প্রতিবিম্ব নিয়ে আলোচনা করব। পুলি এবং লিভারের যে অঙ্ক আছে সেটা নিয়ে আলোচনা করব। সংখ্যা তত্ত্ব নিয়ে বিভিন্ন অঙ্ক আছে, সেইগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখনো আমার প্রায় 5টি বা 6টি ফ্রি ক্লাস নেওয়ার ইচ্ছা ছিল। তবে যদি আপনারা উপকৃত হন বলে মনে করেন, তাহলেই কিন্তু নেব। কারণ আপনাদের যে অডিয়েন্সের যে আগ্রহ, সেটি দেখে মনে হচ্ছে না যে আসলে আপনারা উপকৃত হচ্ছেন। কারণ যদি আপনারা লিখেন যে যদি 20 জন যদি উপকৃত হয়, তাহলে তাদের জন্য কিন্তু আমি চেষ্টা করব। কারণ আমি জানি যে ডেডিকেটেড এবং ভালো মানুষ বা যারা সত্যি পড়তে চায়, আর মানসিক দক্ষতা যেহেতু শুধু বিসিএস এ আসে, ফলে এই লেকচারটি শুধু তারাই করবে যারা ডেডিকেটেড বিসিএস এর অ্যাসপায়ারেন্ট, বিসিএস এর ক্যান্ডিডেট। ওকে, ফলে এরকম যদি আপনার 20 জনও যদি থাকে, তাহলে আমরা কিন্তু অবশ্যই আপনাদের দিকে চেয়ে, আর বাকি 2 লক্ষ ফলোয়ার কি করলো সেটা ডাজেন্ট ম্যাটার, কিন্তু আপনারা চাইলে কিন্তু সেটি আমরা কন্টিনিউ করব। আর এই ব্যাপারটি আসলে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের ইন্টেনসিভ কেয়ার চলতেছে। আপনারা জানেন যে আমাদের কিন্তু 6 মাস ব্যাপী যারা প্রাইমারি নিবন্ধন এবং বিসিএস পরীক্ষা দেবেন, তাদের কিন্তু 6 মাস ধরে একটা ইন্টেনসিভ কেয়ার চালু করা হয়েছে। ইন্টেনসিভ কেয়ার মানে ব্যাপক কেয়ার নেওয়া হচ্ছে। এই জায়গায় কিন্তু আমরা 100 লেকচার নিচ্ছি, 100 ক্লাসেস, এবং পার ক্লাস অ্যারাউন্ড 2 আওয়ার্স প্লাস। কারণ এখানে আমাদের পেইড বেসে অনেকেই আছেন, এখানে কিন্তু আমরা মিনিমাম 2 ঘন্টা লেকচার নিচ্ছি, এবং প্রতি 2 ক্লাস পর পরেই কিন্তু আমরা এক্সাম নিচ্ছি। অর্থাৎ 2 ক্লাস পর পরেই কিন্তু আমরা এক্সাম নিচ্ছি। কেমন? মনে করুন যে আজকে আপনাকে লেকচার 1 শেখালাম, লেকচার 2 শেখাইলাম, আপনি পড়লেন, কতটুকু ক্যাপচার করতে পারলেন, এর উপরেই কিন্তু ভিত্তি করে পরের দিন ক্লাস টেস্ট 1 হয়। হ্যাঁ, এই ক্লাস টেস্ট 1-এ কিন্তু তখনই সিলেবাস থাকে এই যে আমি যে লেকচার 1+2-র উপরে, এরপর লেকচার 3-4 হবে, আবার তার উপরে একটা এক্সাম হবে। এক্সাম হবে রিয়েল টাইম, এবং রিয়েল টাইম মানে যে 20 বা 30 মিনিট এক্সাম হবে, সবাই তখন পরীক্ষা দেবে, এবং সাথে সাথেই মেরিট লিস্ট প্রদান করা হবে, এক্সামে নেগেটিভ মার্কিং থাকবে, এবং ক্ষেত্র বিশেষ ব্যাখ্যা থাকবে। তো এইভাবে কিন্তু আমরা চেষ্টা করতেছি যে ইন্টেনসিভ কেয়ার নেওয়া। এইভাবে কিন্তু আমরা এখানে টোটালি 75 এক্সামস নেব, যে এক্সাম গুলো হবে কিন্তু আপনার ওয়েবসাইটে, এবং সেখানে নেগেটিভ মার্কিং কাউন্ট হবে। সেই জায়গায় কিন্তু আপনার মেধা তালিকা থাকবে, এবং সেই প্রশ্নের উত্তর আপনি পিডিএফ নিতে পারবেন। এবং এক্সাম পরবর্তী কোনো সমস্যা হলে আমাদের ডিসকাশন যে গ্রুপ আছে, সেই গ্রুপেও কিন্তু কি আমরা আলোচনা করতেছি। ফলে এই 100 ক্লাসের ভিতরে 25টি বাংলা ক্লাস, 25টি ইংলিশ ক্লাস, 25টি আপনার জিকে ক্লাস, এবং 25টি ম্যাথ ক্লাস। এই জিকে ক্লাসের ভিতরে আমরা বাংলাদেশ বিষয় বলে, আন্তর্জাতিক বিষয় বলে, কম্পিউটার, আইসিটি এবং আদার্স যেগুলো আছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করতেছি। বিজয়ের মাস হিসেবে এটা কিন্তু খুবই সুলভ মূল্যে আসলে আপনাদের এই কোর্স ফিটি দেওয়া হচ্ছে। এটা মানে নামে মাত্র মূল্যে, যেহেতু এখানে প্রায় 6 মাস এবং এক্সাম সবকিছু নেওয়া হবে। এবং প্রত্যেকটি যে লেকচার গুলো আমরা নিচ্ছি, এই লেকচার গুলো যে পড়ানো হচ্ছে, এরপরে যে ক্লাস লেকচার, এইগুলো আমরা গুগল ড্রাইভে দিয়ে দিচ্ছে। এবং এখানে 100টি ডে দেওয়া হবে। ডে কি? ডে মানে হচ্ছে আপনার যে মুখস্থ যে পার্ট গুলো রয়েছে, যেমন বাংলার ক্ষেত্রে বাগধারা, সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, এক কথায় প্রকাশ, এইগুলো কিন্তু বারংবার প্রতিদিন
মুখস্থ করবেন। প্রতিদিন সকালে উঠেই আপনার বাংলা এরকম 5টি টপিকের উপর 5টা করে দেওয়া থাকবে, আপনি ঘুম থেকে উঠে এগুলো পড়ে ফেলবেন। এরপরে দেখুন ইংরেজির জন্য কিন্তু এরকম ডে দেওয়া হয়, সেখানে কিন্তু ইডিয়মস এন্ড ফ্রেজেস, প্রেপোজিশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এরকম যেগুলো আছে সেগুলো কিন্তু গুছিয়ে দেওয়া হয়। ফলে প্রতিদিন এই 5টা পড়লে 100 ক্লাস আপনার প্রত্যেকে 500 করে পড়া হয়ে গেলে আপনার কিন্তু এই মুখস্থ রিলেটেড যে পার্ট এটি কিন্তু পার্মানেন্টলি কমপ্লিট হয়ে গেল। পাশাপাশি আমরা যে কাজটি করি সেটি হচ্ছে যখন আপনি প্রাইমারি পরীক্ষা দেবেন, প্রাইমারি স্ট্যান্ডার্ড ওই সেম প্রশ্নে, সেম স্ট্যান্ডার্ড প্রশ্নে 10 সেট মডেল টেস্ট নেওয়া হবে। যখন নিবন্ধন পরীক্ষা দেবেন, নিবন্ধন স্ট্যান্ডার্ড 10 সেট মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে। এবং যখন বিসিএস দেবেন, বিসিএস স্ট্যান্ডার্ড 10 সেট মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে। ফলে আপনি এই যে পরীক্ষার আগে যখন 10 দিন সেম প্রশ্নে সেম কোয়ালিটির পরীক্ষা দেবেন, তখন কিন্তু আপনার ভিতরে হিউজ কনফিডেন্স গ্রো করবে। এছাড়া প্রয়োজনীয় সকল সাজেশন পরীক্ষার আগে দেওয়া হবে। এটি হচ্ছে জাস্ট আমাদের পেইড ব্যাচের জন্য, এটা সবার জন্য না, যারা করতে চান শুধু তারা মানে এখানে আমাদের জানাইতে পারেন। এবং এই মানসিক দক্ষতা আমাদের পেইড ব্যাচে যেহেতু রাখি নাই, এইটা পেইড ব্যাচেরই একটি ফ্রি হিসাবে তাদের অনুরোধে আমরা কিন্তু এই ইন্টেনসিভ কেয়ার একটা অনুরোধে যে তারা যদি বিসিএস পরীক্ষা দেবে, বিসিএস আমি মানসিক দক্ষতার লেকচারটা রাখি নাই, তাই এই টোটাল সার্ভিসটা কিন্তু এই পেজে ফ্রি নেওয়া হবে। ফলে অবশ্যই এবং অবশ্যই আপনাদের যদি ভালো লাগা থাকে তাহলে এই মানসিক দক্ষতার উপরে আমরা অন্তত 15টি ক্লাস নেব। তবে টানা অনেকদিন মানসিক দক্ষতা ক্লাস নিলাম, পাশাপাশি ভাবতেছি যারা ভর্তি হননি তাদের স্যার 6 মাস পর এক্সাম দেওয়া যাবে। হ্যাঁ, এই এক্সামের লিঙ্ক আপনি আজীবন দিতে পারবেন, যতবার ইচ্ছা ততবার কিন্তু আপনি এই এক্সাম গুলো দিতে পারবেন, সকল সময় এই এক্সাম গুলো দিতে পারবেন। এবং এই সকল ক্লাস আজীবন রেকর্ড থাকবে, সকল গুগল ড্রাইভে যে পিডিএফ সেটাও কিন্তু আজীবন গুগল ড্রাইভে থাকবে। অর্থাৎ এখানকার কোনো কিছুই কখনো ডিলিট করা হবে না। আপনি যদি একবার এই কোর্সগুলো করেন তাহলে আর কখনোই অন্য জায়গায় অন্তত প্রিলিমিনারি এই কোর্সটি আর করা লাগবে না, কারণ এটি তো ওখানেই থাকবে। আপনি একই জিনিস বারংবার পড়িয়ে তো কোনো লাভ নেই। হ্যাঁ, তবে আমাদের লেকচার গুলো বিসিএস এর একটু স্ট্যান্ডার্ড, ফলে প্রাইমারি নিবন্ধন তো অবশ্যই স্ট্যান্ডার্ড, মানে লেকচারটা বিসিএস স্ট্যান্ডার্ড। ফলে যারা খুব ভালো শিখতে চান, পড়তে চান এবং একটু পরীক্ষাতে যেমন প্রশ্ন আসে সেরকম টপিক গুলো জানতে চান, ভাওয়েল, কনসোনেন্ট এরকম মানে অ্যাজ ইউজুয়াল টপিক না পড়ে পরীক্ষাতে আলটিমেটলি যা আসবে এইগুলো যদি আপনারা জানতে চান তাহলে একটু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে কেউ ভর্তি হন না হন, মানসিক দক্ষতার ফ্রি ক্লাস কিন্তু অবশ্যই চলবে। যদি ভালো লাগে আমাদের সার্ভিসে আপনাদের পরিচিতদের জানাতে পারেন, তাহলে আমাদের এই ক্ষুদ্র যে প্রচেষ্টা সেটি সার্থক হবে এবং আমাদের অর্জিত জ্ঞান ধন্য হবে বলে আমি প্রবলভাবে বিশ্বাস করি। সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের লেকচারটি এখানে শেষ করছি। গুড নাইট।